Hello, my dear students. Welcome back to my YouTube channel MR Physics. MR Physics ক্লাসেসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। এই MR Physics ক্লাসেস এই চ্যানেলটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও, যেই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে বোর্ডে আমরা লিখে রেখেছি যে টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে যে রিলেশন বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি, অর্থাৎ বলছে বিচলন বেগের সাথে যে কারেন্টের যে সম্পর্ক, বা সেখান থেকে আমরা আরো কিছু বিস্তারিত টপিকস নিয়ে আজকে আলোচনা করব। এবং এই ভিডিওটি আমার মনে হচ্ছে WBCHSC বোর্ড এবং নেট এবং যেই মেন্সের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিকস। যে টপিকসটা আমি মনে করি যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিশার্সের বই চলে, কোনো বইয়ে এতটা ডিটেল ক্লিয়ার কনসেপ্ট কিন্তু দেওয়া নেই। যেই ক্লিয়ার কনসেপ্টটা একমাত্র MR ফিজিক্স ক্লাসে দিতে সক্ষম হয়েছে। এবং আমি এইটুকু বিশ্বাস করি যে তোমরা যদি ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখো, তাহলে এই ভিডিওটি দেখার পর বা এই ক্লাসটি করার পর তোমাদের এতটাই কনসেপ্ট ক্লিয়ার হবে যে তোমরা WBCHSC বোর্ডের কোয়েশ্চেন তো হাওয়াই লাড্ডু হয়ে যাবে, এমনকি তোমাদের যেই মেন্স এবং তোমাদের যে নিট, এই সমস্ত কোয়েশ্চেনগুলো হাওয়াই মিঠাইয়ের মতো উড়িয়ে যাবে। তাই আমি আশা করছি যে তোমরা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে একেবারে পরিষ্কার পরিপূর্ণভাবে তোমরা দেখবে, এবং দেখার পর যদি তোমাদেরকে খুব ভালো লেগে থাকে, আশা করছি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে একবার জানিও, এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে প্রচুর হারে কিন্তু শেয়ার করিও। তাহলে চলো আজকে শুরু করা যাক। আমাদের যে ক্লাস সেটা হচ্ছে কি রিলেশন বিটুইন দি কারেন্ট অ্যান্ড দ্য ড্রিফট ভেলোসিটি, অর্থাৎ এই যে টপিক্সের উপর আমরা আজকে যে ক্লাসটা শুরু করছি, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে খাতা পেন নিয়ে যেগুলো বোঝাবো সেগুলো লিখে নেবে। এবং এই টপিক শেষ হওয়ার পর আমরা কিন্তু নেট এবং বিভিন্ন কম্পিটিটিভ বেসড যে কোয়েশ্চেনগুলো হয়, কি টাইপসের কোয়েশ্চেন হয়, কেমন করে সলভ করতে হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেল আমরা দিয়ে দেবো। তো দেখো, প্রথমত আমি যে আমার আজ প্রায় এই চ্যাপ্টারে 3খানা লেকচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে 4 নম্বর লেকচারে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। দেখো 3 নম্বর লেকচারে কিন্তু এখানে একটা ইকুয়েশন আমরা কিন্তু প্রুভ করে রেখেছিলাম যে ড্রিফট ভেলোসিটি ভিডি সমান হচ্ছে টাউ ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা করে রেখেছিলাম 3 নম্বর লেকচারে, যে যখন কোনো পরিবাহীতে আমরা পোটেনশিয়াল ইউজ করব, যখন কোনো পরিবাহীতে আমরা বিভব প্রয়োগ করব, যখন কোনো পরিবাহীকে আমরা কোনো বোর্ড বা ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে যখন যুক্ত করব, তখন ওই পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলো যে বিচলন বেগ লাভ করবে সেটা হচ্ছে ভিডি ইকুয়ালস টু হচ্ছে টাউ ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। যেখানে ভিডিটাকে বলেছিলাম ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ, যেখানে টাউটাকে বলেছিলাম রিল্যাক্সেশন টাইম, যেটাকে বাংলায় আমরা বলি শ্লথন কাল বা পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, যেটা ইটা তো আমরা জানি ইলেকট্রনীয় চার্জ, আর এই ক্যাপিটাল ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র, আর এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। তো দেখো এতটুকু পর্যন্ত কিন্তু আমরা 3 নম্বর লেকচারে কিন্তু আলোচনা করে এসেছি। যারা এইগুলো জায়গা দেখোনি, তোমরা অবশ্যই ব্যাকে গিয়ে সেই লেকচারগুলো দেখে নেবে, তাহলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে, নাহলে আজকের লেকচার আবার বুঝতে পারবে না। এবং আমি তো বললাম যে আজকের লেকচার ফাটাফাটি লেকচার হবে, যেটা কোনো চ্যানেলে আশা করছি সেরকম লেকচার নেই আশা করছি। দেখো, তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন দি কারেন্ট অ্যান্ড দ্য ড্রিফট ভেলোসিটি, সেটা নিয়ে আজকে আমরা পড়বো। তো প্রথমে আমরা দেখো এখানে একটা ওয়্যার নিলাম, এই ওয়্যারটা নিয়ে নিলাম। এই ওয়্যারটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল ইউজ করা হয়েছে এগুলোতে। এই ওয়্যারটার ক্ষেত্রে টোটাল লেন্থ হচ্ছে আমার এক্স, টোটাল লেন্থ। এই ওয়্যারটার টোটাল লেন্থ হচ্ছে কত বললাম আমি? এক্স। এই ওয়্যার বা যে কোনো পরিবাহী দেখতে সাধারণত চোঙাকৃতি, একটা ওয়্যার চোঙের মতো দেখতে। এখন দেখো এইটুকু যদি এক্স হয়, তাহলে আমি এতটুকু অংশ নিলাম, যে ওয়্যারটার এতটুকু অংশ নিলাম, মানে এই যে একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, বা আমি ধরে নিচ্ছি দেখো টোটাল এইটুকু ওয়্যার যদি এক্স হয়, তাহলে এতটুকু কত হবে, মানে এইটুকু ডিস্টেন্সটা কত হবে ওয়্যারের, তাহলে আমি ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে আমার ডিএক্স। দেখো টোটাল ওয়্যারটা হচ্ছে এক্স, তাহলে এইটুকু ওয়্যারটা হচ্ছে কত ডিএক্স। আমি এখানে কিছু জিনিস ধরে নিচ্ছি,
যেখানে এই ওয়্যারে বা এই যে পরিবাহীতে কতগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে, না তো আমি ধরে নিচ্ছি যে মানে টোটাল যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা সেটা হচ্ছে ক্যাপিটাল এন সংখ্যক। তাহলে আমি স্মল এন সংখ্যক অর্থাৎ বলছে এর পার ইউনিট ভলিউমে কতটা রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে স্মল এন সমান নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। বা যেটাকে আমরা বলতে পারি যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, যেটাকে ভদ্র ভাষায় বলা হয় ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। তাহলে স্মল এন সমান, এখন তুমি দেখো এটাকে যদি তুমি ছায়ার বইয়ের ক্যালকুলেশনটা দেখতে যাও তাহলে মাথায় তোমার ঢুকবে, খুব কম ঢুকবে, কিন্তু খুব রেয়ার কেসেস হবে। আমরা একটা জানি যে প্রথম চ্যাপ্টার্স স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ওই চ্যাপ্টার্সে আমাদের একটা ইকুয়েশন করা হয়েছিল যে আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন, যেটা কিউ ইকুয়ালস টু হচ্ছে কত এনই, এটা আমরা শিখে এসেছিলাম। আধানের কোয়ান্টায়ন কোথায়, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ওই চ্যাপ্টারে কিন্তু রয়েছে এটা, বা ওই চ্যাপ্টারে আমার ডিটেলে কিন্তু আলোচনা করা হয়েছে। আধানের কোয়ান্টাইজেশন জিনিসটা কি, ওরা বলছে যদি আমরা কোনো দুটি পরমাণুকে যে কোনো জিনিসকে যদি আমরা ঘর্ষণ করি তাহলে তাদের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, যেটা ইলেকট্রনীয় মতবাদে বলা হয়েছে। তো বলছে কোন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করলো বা কোন একটা পরমাণু সেটাকে গ্রহণ করলো, তো এই যে গ্রহণ এবং বর্জনের যে পরিমাণ সেটা কত হয়, না তো বলছে একটি ইলেকট্রনীয় আদানের পূর্ণ গুণিতক সংখ্যক হয়, এনই সংখ্যক। এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ, টোটাল যে আধানের পরিমাণ। এখন ধরো যে যখন আমার পরিবাহীটা এক্স অবধি ছিল তখন একটা সম্পূর্ণ পরিবাহীতে তাহলে কতটা পরিমাণ চার্জ ছিল, আধান ছিল, ফ্রি ইলেকট্রন আর চার্জ কিন্তু সমান নয়। তো বলছে এই যখন টোটাল যে পরিবাহীটা যখন আমার কাছে ছিল, এই টোটাল পরিবাহীতে কতটা পরিমাণ কিন্তু আধান ছিল, তাহলে আমরা জানি যে সেই টোটাল আধানটার পরিমাণ কত হচ্ছে কিউ ইন্টু এনই, এতটা পরিমাণ আধান ছিল টোটাল যে পরিবাহীটা, অর্থাৎ টোটাল পরিবাহীটাকে আমরা কত বলি, এক অংশ। কত বলি আমরা, এক অংশ। তাহলে সম্পূর্ণ অংশে যদি এনই পরিমাণ আধান থাকে এবং এই ওয়্যারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে টোটাল ওয়্যারটার আয়তন কত হবে, ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল ভি। তাহলে এই টোটাল ওয়্যারটার আয়তন মানে সম্পূর্ণ আয়তন মানে হচ্ছে এক অংশ। এই এক অংশে যে পরিমাণ চার্জ থাকে সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কত, এনই। তাহলে তুমি বলো তো এইটুকু আয়তনে চার্জ কত হবে। তাহলে আমরা জানি একটা চোঙের আয়তন, তার সূত্র হচ্ছে কত, পাই আর স্কোয়ার, বা সোজা কথায় ক্ষেত্রফল ইনটু আমরা কি জানি লেন্থ বা দৈর্ঘ্য। ক্ষেত্রফল ইনটু কি জানি আমরা, দৈর্ঘ্য। তুমি মনে করো তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে যতটুকু আছে, তাহলে এখানেও তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ততটুকুই আছে, এখানেও তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ততটুকুই আছে। তাহলে এইটুকু অংশের আয়তন কত হবে, শুধু এইটুকু অংশের। তাহলে আমরা জানি এইটুকু অংশের আয়তন হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইনটু তাহলে কত হচ্ছে বলতো ডিএক্স। তাহলে এইটুকু অংশের আয়তন আমরা কত পেলাম, এ ডিএক্স। তুমি দেখো যে টোটাল যদি ভি আয়তনে আধান যদি কিউ হয় তাহলে এইটুকু আয়তনে আধানটা কত হবে, তাহলে ডি কিউ। কত হবে আমরা, ডি কিউ। তাহলে তুমি দেখো যে এইটুকু আয়তনে আধানটা তাহলে কত হবে, দেখো তো ডি কিউ। তাহলে ডি কিউ সমান তাহলে কত হচ্ছে, ডি কিউ সমান তাহলে কত হচ্ছে, কত বলো, কত, ডি কিউ সমান তাহলে কত। আরে বাবু, তাহলে আমরা তো বলতে পারি এক অংশে যদি আয়তনে এত হয়, বা তুমি ঐকিক নিয়মে চলে আসো তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এইটুকু যে টোটাল আয়তনটা ছিল কত, টোটাল আধানটা কত অংশে, এক অংশে। তাহলে তুমি দেখো এক অংশ মানে ফুল আয়তন, এক অংশে মানে সম্পূর্ণ অংশে আধান তাহলে কত হচ্ছে, আধান সমান হচ্ছে কত, তাহলে এনই। তাহলে এতটুকু আয়তনে আধান কত, তাহলে এ ইন্টু ডিএক্স, এই যে এতটুকু আয়তন এ আধান কত, তাহলে হচ্ছে এ ইন্টু ডি এক্স ইন্টু তাহলে কত হচ্ছে এনই। তাহলে সম্পূর্ণ অংশে আধান যদি কিউ হয় তাহলে এতটুকু অংশে আধানটা কত হচ্ছে, তাহলে তুমি ডি কিউ বলতে পারো। তাহলে ডি কিউ সমানই হচ্ছে এ ইন্টু ডিএক্স ইন্টু তাহলে কত হচ্ছে এনই। বুঝতে না পারলে বলো।
তার মানে আমরা ধরলাম একটি ওয়্যার, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, টোটাল লেন্থ হচ্ছে এক্স, এবং এর পার ইউনিট ভলিউমে ইলেকট্রন সংখ্যা হচ্ছে স্মল এন। তাহলে টোটাল আয়তন বলতে এক অংশ। তাহলে টোটাল আয়তনে যদি যতটুকু পরিমাণ আধান থাকে, সেই আধানটা হচ্ছে কত, কিউ, মানে পুরো পরিবাহীতে মোট আধানটা হচ্ছে কিউ, সমানই কত বলছে, এনই। এটা কোথা থেকে পেয়েছি আমরা, কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে। এবার তাহলে তুমি মনে করো, তাহলে এতটুকু অংশে, এই ক্ষুদ্র অংশে কি পুরো আধানের সাথে সমান থাকবে? জীবনও না। পুরো অংশে যতটুকু আধান থাকবে কিউ, তাহলে এখানে কত থাকবে, ক্ষুদ্র অংশ ডিএক্স মানে ডিকিউ থাকবে। তাহলে এইটুকু অংশে কতটা আধান আছে? তাহলে আমরা জানি যে পূর্ণ অংশ মানে এক আয়তন। তাহলে এক অংশে আধান যদি এনই হয়, তাহলে এতটুকু জায়গা মানে তার আয়তনটা কত, এ ইন্টু ডিএক্স। তাহলে এ ইন্টু ডিএক্স এ কত, তাহলে এ ইন্টু ডিএক্স ইন্টু এনই, ঐকিক নিয়মের অঙ্কের মতো। তাহলে পুরো অংশে যদি আধান থাকে কিউ, তাহলে এইটুকু অংশে আধান কত আছে, ডিকিউ। তাহলে ডিকিউ সমানই হচ্ছে এ ডিএক্স ইন্টু এনই। এটা আমরা করলাম। এবার তুমি দেখো, আমরা কি জানি, আমরা জানি যেহেতু কি বের করেছি আমরা, ডিএক্স এ আধানের পরিমাণ। এই ডিএক্স জিনিসটা ক্ষুদ্র না খুবই বেশি? আমরা জানি ডিএক্স এর মান বা ডিকিউ এর মান বা ডিটি এর মান এতটাই ক্ষুদ্র যে তুমি যত ভাববে তার চেয়েও কম, বাট শূন্য নয়, কিন্তু শূন্য থেকে খুব বেশিও নয়। তার মানে কি, অতি ক্ষুদ্র ভ্যালু। আর অতি ক্ষুদ্র ভ্যালুর ক্ষেত্রে যে কারেন্টটা নির্ণয় করি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনাস কারেন্ট। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি আই বা ক্ষুদ্র কারেন্ট ইকুয়ালস টু তাহলে কত, ডিকিউ ডিটি। তাহলে তুমি দেখো ডিকিউ এর মান কত পেয়েছি, এ ইন্টু ডিএক্স ইন্টু এন ইন্টু ই ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে বলো, ডিটি। এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এন ইন্টু ই ইন্টু ডিএক্স ডিটি। দেখো তো এটা কিভাবে লেখা আছে, দৈর্ঘ্য বাই সময়, তার মানে কি বেগ। তাহলে আমি এটাকে লিখতে পারি ডিএক্স ডিটি কে ভেলোসিটি লিখতে পারি। তাহলে এ ইন্টু এন ই ইন্টু তাহলে কত হচ্ছে ভিডি, মানে ভেলোসিটি। তো এখানে কার ভেলোসিটি, তাহলে এই বেগটা কার, ফ্রি ইলেকট্রনের। তাহলে এই ভেলোসিটিটা কার হবে, তাহলে ফ্রি ইলেকট্রনের। তাহলে আই ইজ ইকুয়ালস টু আমরা পেলাম কত, একটু সাজিয়ে লিখে দিচ্ছি, তাহলে আই ইকুয়ালস টু এন ই এ ইন্টু ভিডি। এটাই হচ্ছে কারেন্ট বনাম ড্রিফট ভেলোসিটি এর ইকুয়েশন। আমরা দেখো আগে একটা ইকুয়েশন পেয়েছি, ভিডি ইকুয়ালস টু টাউ ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম। এখানে ইলেকট্রিক ফিল্ডকে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দিতে পারে তোমাকে। আবার আমরা পেলাম যে আই ইকুয়ালস টু হচ্ছে এন ই এ ইন্টু ভিডি, ওটা হচ্ছে ভেলোসিটির সাথে, অর্থাৎ ড্রিফট ভেলোসিটির সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন। আর এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির সাথে কার রিলেশন, কারেন্টের রিলেশন। দেখো কতটুকু শর্টে আমরা করে দিলাম, কিন্তু এটা ছায়ার বইয়ে দেখতে গেলে বিশাল বড় করে করে দেওয়া আছে, বাট আমাদের মাথায় কিন্তু ঢুকবে না। শুধু এখানে একটাই জায়গা নলেজ, যে টোটাল পরিবাহীটাকে হচ্ছে এক অংশ। তাহলে সম্পূর্ণ পরিবাহীটার আয়তন ভি, মানে কত অংশের আয়তন ভি, এক অংশের আয়তন ভি। তাহলে সম্পূর্ণ পরিবাহীতে কতটা পরিমাণ আধান আছে, আধানের কোয়ান্টাইজেশন বলছে যে মোট আধানের পরিমাণ, বা কোনো একটা পরিবাহীতে বা কোনো একটা মৌলতে বা কোনো একটা ধাতুতে মোট আধানের পরিমাণ যতটুকু অর্জন বা বর্জন হয়, এই যে মোট পরিমাণটাই হচ্ছে কত, অর্জন বা বর্জনের মোট পরিমাণটা, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ই। তাহলে পুরো অংশে যদি এনই হয়, তাহলে এতটুকু অংশে কত হবে, পুরো অংশ মানে ভি আয়তন, তাহলে এতটুকু অংশের আয়তন কত, এ ইন্টু ডিএক্স। তাহলে পুরো অংশ মানে এক অংশ, তাহলে এক অংশে আধান যদি এনই হয়, তাহলে এতটুকু আয়তন মানে কি, এ ইন্টু ডিএক্স আধান কত হবে, তাহলে এ ইন্টু ডিএক্স ইন্টু এনই। তাহলে পুরো অংশে আধান যদি কিউ হয়, তাহলে ক্ষুদ্র অংশের আধান তো ডিকিউ হবে, তাহলে ডিকিউ সমান হচ্ছে এ ডিএক্স ইন্টু এনই। আর ক্ষুদ্র অংশের কারেন্টকে আমি ফার্স্ট লেকচারে বলেছি ইনস্ট্যান্টেনাস কারেন্ট বা ক্ষুদ্র কারেন্ট। তাহলে আমরা সেই কারেন্টের জায়গায় লিখতে পারি, আমরা জানি আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি, সেখানে মান বসে ক্যালকুলেশন করে করলাম। তাহলে তুমি দেখো কত ইজি জায়গা। তাহলে এই সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে। কি করে আমরা মনে রাখবো, যে আই ইজ ইকুয়াল টু এন ই ইন্টু ভিডি, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে যদি তুমি একটা ইকুয়েশন বলো আর এটাকে যদি তুমি একটা ইকুয়েশন বলো, তো দুটো ইকুয়েশন থেকে ভিডি এর মান তুলনা করে নাও। দেখো তাহলে ভিডি ইকুয়ালস টু, এখান থেকে বিভিন্ন ভাবে তোমাকে ওহমের সূত্র যাচাই করতে বলবে। এই যে এটা কিন্তু আগে প্রমাণ আসতো, এখন আর প্রমাণের ব্যাপার নেই, যেহেতু ম্যাথ দেবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, যেহেতু নিট বা কম্পিটিটিভ যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে তুমি দেখো যে এই ভিডি সমান তাহলে কত হচ্ছে, আই বাই তাহলে কত হচ্ছে, দেখো তো এন ই এ, যেখানে তোমরা জানো এ সমান হচ্ছে এরিয়া, ই সমান হচ্ছে ফ্রি ইলেকট্রনীয় চার্জ, আর এন সমান হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম।
তারপরে দেখো এবার আমরা এখান থেকে ভিডি আর এখান থেকে ভিডি যদি তুলনা করে দিই দুটো ইকুয়েশনকে, আগের ইকুয়েশন কিন্তু ওটা, তাহলে মনে করো এটাকে তুমি 1 মনে করো আর এটাকে তুমি 2 মনে করো, তাহলে 1 ও 2 কে তুলনা করে পাই, 1 ও 2 কে কম্পেয়ার করে পাই। কম্পেয়ার করে পাই কি পাচ্ছি দেখো তো, তাহলে তুমি দেখো আই বাই, বা ওটা আগে লিখছি আমি, তাহলে টাউ ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম সমানই হচ্ছে আই বাই, তাহলে কত দেখো তো এন ই ইন্টু এ। দেখো আমরা লিখতে পারি টাউ ই ইন বাই এম রাখলাম, তাহলে আমরা এখানে কি করব দেখো, আমরা এখানে এই ই এর জায়গায় আমরা একটা ইকুয়েশন শিখে এসেছিলাম, যে একটা ইকুয়েশন কি শিখে এসেছিলাম বলতো, ভি ইকুয়ালস টু ই ইন্টু এল, এর আগের লেকচারে। তাহলে ই সমান তাহলে কত দেখো তো ভি বাই এল, যেখানে ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর এলটা হচ্ছে টোটাল লেন্থ, তাই না? তাহলে ই এর জায়গায় আমরা লিখতে পারি কত ভি বাই এল, তাহলে ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে দেখো তো আই বাই এন ই ইন্টু এল, এটা আমরা পেলাম। তারপরে তুমি দেখো এটুকু কিন্তু আলাদা ক্যালকুলেশন নামছে। এবার তুমি দেখো যে এখান থেকে যদি আমি ভিটাকে রাখি, শুধু ভিটাকে রাখলাম, ওপারে নিয়ে যাচ্ছি দেখো, তাহলে আই ইন্টু কে যাচ্ছে, এটা গুণ হয়ে যাবে, এম গুণ হবে ইন্টু এলটা উপরে গুণ হবে, আর নিচে থাকবে কে এন ই, আর ই গুণ হবে, তাহলে ই তার স্কোয়ার টাউ ইন্টু এ, এটা পেলাম। তাহলে আমরা দেখো যে ভি ইকুয়ালস টু আইটাকে সেপারেট রেখে দিলাম, তাহলে পড়ে থাকলো কে দেখো তো এম এল মানে দৈর্ঘ্য, আর এন ই স্কোয়ার টাউ ইন্টু এ। দেখো তুমি ভালো করে মিলাও, তুমি মিলিয়ে দেখো যে আমরা ক্লাস 10 একটা জিনিস পড়েছিলাম, কি পড়েছিলাম না, তো ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু আইআর, এই ফ্রেমে আছে না নেই দেখো, ভি ইকুয়ালস টু আই বলতে এটা, তাহলে আর বলতে কোনটাকে বোঝাচ্ছে, তাহলে এটা, তাহলে এটা মানে আর, তাহলে আর বলতে আমরা কাকে বুঝি, রোধকে বুঝি, তাহলে আর ইজ ইকুয়াল টু তুমি লিখে দাও এখানে, লিখতে পারছো না পারো না দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আর এর মানটা তাহলে তুমি কত পেলে, তাহলে এম এল ডিভাইডেড বাই এন ই স্কোয়ার টাউ ইন্টু এ, এটা হচ্ছে আর এর মান। মানে তোমাকে বলবে যে ড্রিফট ভেলোসিটি ও কারেন্টের যে সম্পর্ক প্রমাণ করলাম, এবং সেখান থেকে তোমাকে ওহমের সূত্রগুলোকে যাচাই করতে বলবে। তাহলে আমরা দেখো ওহমের সূত্রের ক্ষেত্রে রোধের মান যা পাই, তাহলে এই ড্রিফট ভেলোসিটি এবং কারেন্টের ইকুয়েশন থেকে রোধের মান হচ্ছে এটা, এইগুলো জায়গা তোমাকে মনে রাখতে হবে। আই সমান কত এন ই ইন্টু ভিডি, ভিডি সমান তাহলে কত, এবং ওই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন থেকে ভিডি সমান কত, এবং টোটাল রেজিস্ট্যান্স বা রোধ এর ক্ষেত্রে মানটা কত, তাহলে এই রেজিস্ট্যান্স বা রোধের মান হচ্ছে এম এল বাই এন ই স্কোয়ার টাউ ইন্টু এ, এটা মনে রাখতে হবে। তোমরা এতটুকু পর্যন্ত স্ক্রিনশট করে নাও, এটা তোমাকে কিন্তু মাইন্ড ইট করতে হবে, মনে রাখতে হবে এই জায়গাটা, এই জায়গা থেকে ম্যাথ হবে, এইগুলো জায়গায় মনে রাখতে হবে, যেটা যেটা আমি বলছি। তাহলে এটাকে তোমাদেরকে মাইন্ড ইট করতে হবে, এটাকে মাইন্ড ইট করতে হবে, এটাকে মাইন্ড ইট করতে হবে, এই তিনটে জায়গায় মনে রাখতে হবে। আরো কিছু কিছু জায়গায় আমি দেখাচ্ছি, যেগুলো জায়গায় তোমরা যদি মনে রাখো কোনো কোয়েশ্চেন অসুবিধা হবে না, এবং মনে রাখা একটু টাফলি, তবে আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দেবো তুমি কিভাবে মনে রাখবে। এইটুকু জায়গায় তোমরা একটু স্ক্রিনশট করে নাও। নেক্সট আমরা চলে যাব, পরমগুলোকে পাশে লিখে রাখছি যে মানগুলো আমার দরকার আছে। তাহলে আমরা ভিডি ইকুয়ালস টু, তাহলে আমরা কত পেয়েছিলাম বলো তো, বা আই এবং ভিডি এর মধ্যে সম্পর্ক আই ইকুয়ালস টু এন এ ভিডি, তাহলে ড্রিফট ভেলোসিটি ও কারেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এন ই এ ইন্টু তাহলে কত হচ্ছে ভিডি, দুটো ইকুয়েশন পেয়েছি। আর একটা ইকুয়েশন কার পেলাম, রেজিস্ট্যান্সের মান, তাহলে এম এল ডিভাইডেড বাই এন ই স্কোয়ার টাউ ইন্টু তাহলে কত হচ্ছে এ, এগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো থেকে ম্যাথ হবে। এবার তুমি দেখো কাজটা কি করছি, আমরা তাহলে রেজিস্ট্যান্সের মান পেয়ে গেছি, তাহলে আর ইকুয়ালস টু এম এল ডিভাইডেড বাই এন ই স্কোয়ার টাউ ইন্টু এ, এটা রেজিস্ট্যান্স পেলাম। আবার আমরা ক্লাস 10 থেকে শিখে এসেছি একটা জিনিস, সেটা দেখো যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে তুমি দেখো তো আমি এই জিনিসটাকে কি লিখতে পারি না, যে আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখো তো, যে এম বাই এন ই স্কোয়ার টাউ ইন্টু সেপারেট ভাবে এল বাই এ। দেখো তো এই ফ্রেমের সাথে মিলছে না, মিলে না। তাহলে এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে এইটুকু যদি এল বাই এ হয়, তাহলে এইটুকু যদি এল বাই এ হয়, তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, তাহলে এটা
তাহলে অতএব তাহলে আমি লিখতেই পারি রো সমানই হচ্ছে কি তাহলে এম বাই বলো এন ইন্টু ই স্কোয়ার ইন্টু তাহলে কত টাউ, যেখানে রোটাকে কি বলা হয় রোধাঙ্ক, যাকে আমরা ইংরেজিতে বলি সমানই হচ্ছে রেজিস্টিভিটি। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্কের ইকুয়েশন তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে রো ইকুয়ালস টু তাহলে কত তুমি দেখো তো ড্রিফট ভেলোসিটি এবং কারেন্টের যে সম্পর্ক তার ইকুয়েশন থেকে ওহমের সূত্র যাচাই করছি এগুলো আমরা, অর্থাৎ ওহমের সূত্রের ক্ষেত্রে যে রোধ, যে রোধাঙ্ক, যে পরিবাহিতাঙ্ক সেগুলো আমরা কিন্তু নির্ণয় করে ফেলে দিলাম। তাহলে তুমি দেখো যে রোধাঙ্ক সমান আমরা পেলাম কত এম ডিভাইডেড বাই তাহলে কত দেখো এন ই স্কোয়ার ইন্টু টাউ। এই কোয়েশ্চেনগুলো তোমাকে মনে রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে কি করে তুমি মনে রাখবে, যতগুলো কোয়েশ্চেন টাফলি দিক না কেন আমরা কিন্তু পারবো। নেক্সট দেখো এইটুকুর মান যদি রেজিস্টিভিটি হয় তাহলে কন্ডাক্টিভিটি তাহলে কত হবে? আমরা জানবো যে রেজিস্টিভিটি যখন পেয়ে গেলাম, রোধাঙ্ক যখন পেয়ে গেলাম, তাহলে তো আমাদের কন্ডাক্টিভিটি তো পেতে হবে রে বাবু। তাহলে কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতাঙ্ক যেটাকে আমরা বলি। তাহলে অতএব কন্ডাক্টিভিটি তাহলে কি আমরা জানি সিগমা সমান আমরা জানি রোধাঙ্কের অনন্যকে বলা হয়। রোধাঙ্ককে উল্টে দাও তাহলে হয়ে গেল কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক। তাহলে এটাকে ঘুরিয়ে দিলে কেমন হবে দেখো তো, তাহলে আমরা জানি এন, এটাকে ঘুরিয়ে দিলে উপরে চলে আসবে এন ই স্কোয়ার টাউ বাই তাহলে কত হচ্ছে এম। তাহলে আমরা দেখো টোটাল ড্রিফট ভেলোসিটি এবং কারেন্টের ইকুয়েশন থেকে তাদের মধ্যে রিলেশন এস্টাবলিশ করলাম। সেই রিলেশনটা আগে আমাদের পরীক্ষায় আসতো, প্রমাণ আসতো, এখন আর প্রমাণ আসবে না যেহেতু সিলেবাস এমসিকিউ করানো হয়েছে। তবে তার মধ্যে রিলেশনটা তোমরা দেখালে আমি, তার সাথে যে ওহমের সূত্রের যে যাচাই, অর্থাৎ ওহমের সূত্রের যে সত্যতা যাচাই করলাম, অর্থাৎ ওহমের সূত্রের ক্ষেত্রে আমরা কি যেন ভি নির্ণয় করি, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাও আমরা নির্ণয় করে ফেললাম। তারপরে আমরা কি বলে জানো তোমার যে রোধ নির্ণয় করে ফেললাম, তাই না? তারপর আমরা রোধাঙ্ক নির্ণয় করে ফেললাম, তারপরে পরিবাহিতাঙ্ক, সমস্ত কিছু নির্ণয় করে ফেললাম। তাহলে এতটুকু জায়গা অর্থাৎ পরিবাহিতাঙ্ক বা টোটাল যে কন্ডাক্টিভিটি তার ইকুয়েশনটা কত পেয়েছি তাহলে আমরা এন ই স্কোয়ার ইন্টু টাউ ডিভাইডেড বাই হচ্ছে এম। এখন স্যার টোটাল এতটুকু জায়গা যেটুকু পড়লাম সেখান থেকে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা ইকুয়েশন মুখস্থ রাখতে হবে, একবারে কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ। কিন্তু স্যার এতগুলো যে এগুলো ভারী ভারী ইকুয়েশন বা ভারী টার্ম কি করে মনে রাখবো? দেখো এতগুলো জিনিস তো মনে রাখতে পারছি না, তাহলে একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ একটা টার্ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু এখান থেকে বাকি সমস্ত কিছু আমরা মনে রাখতে পেরে যাবো। কারণ একটা শুধু নলেজে রাখবো, ক্লাস 10-এর কথাটা, ক্লাস 10-এ যে ইলেকট্রিক চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ তড়িতের যে চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি, সেটা যদি মাইন্ডে থাকে তাহলে পেরে যাবো। দেখো কি ক্লাস 10-এর জায়গাটা আমি এখানে দেখাচ্ছি। আমরা ক্লাস 10-এর ক্ষেত্রে কি জানতাম যে ভি ইকুয়ালস টু আই আর জানতাম, আর ইকুয়ালস টু আমরা জানতাম রো ইন্টু এল বাই এ জানতাম, আর এটুকু জানতাম। আর একটা জানতাম কি যে সিগমা ইকুয়ালস টু হচ্ছে 1/ρ, মানে রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক, এতটুকু জানতাম। তুমি লাস্ট একটা তো মুখস্থ রাখতে পারবে, এটা তো মুখস্থ রাখতে পারবে যে এন ই স্কোয়ার ইন্টু টাউ বাই এম, এটুকু মনে রাখো আপাতত। একটা থাকলে বাকিটি তুমি বের করতে পারবে। দেখো কি করে তোমার আমি বলছি এবার। তাহলে এন ই স্কোয়ার ইন্টু টাউ বাই এম তুমি একটা মুখস্থ রাখবে, কিন্তু বাকিটি তুমি বের করতে পারবে। তাহলে এন ই স্কোয়ার ইন্টু টাউ বাই এম এটা কার মান? সিগমার মান। সিগমা মানে কি? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানে কন্ডাক্টিভিটি। এইটুকু তুমি মনে রাখো আপাতত। এইটুকু যদি তুমি মনে রেখে দাও তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। এবার তুমি দেখো আমাদের সূত্র কি বলছে, কন্ডাক্টিভিটি থেকে যদি তোমাকে এটা পেতে হয়, আর পেতে হয়, মানে এই যে রো এর মান যদি দরকার হয়, তাহলে রো ইজ ইকুয়াল টু তাহলে আমরা কত জানি আর এ বাই তাহলে কত বলো এল। কন্ডাক্টিভিটি থেকে যদি তোমাকে আগে দেখো, কন্ডাক্টিভিটি থেকে তুমি যদি আগে, এটা তো তোমার কন্ডাক্টিভিটি মানে এটা তোমার সিগমা পেয়ে গেছো। সিগমার মানটা কত? এন ই স্কোয়ার টাউ বাই এম, একটা মনে রাখো আপাতত। এবার তুমি ওখান থেকে রো কি করে পাবা? আগে রো দরকার। এবার যদি তুমি রেজিস্টিভিটি পেতে যাও তাহলে কন্ডাক্টিভিটিকে উল্টিয়ে দাও। তাহলে দেখো তো কন্ডাক্টিভিটির উল্টানোতে তো রেজিস্টিভিটি আছে, রেজিস্টিভিটির ইকুয়েশন দেখো উল্টানোটাই আছে, তো মিলিয়ে নাও। এবার দেখো কন্ডাক্টিভিটি সিগমা, তুমি মনে রাখবে একটাকে, সিগমাকে। এবার সিগমাকে উল্টিয়ে দিলে কে তৈরি হচ্ছে? রো রেজিস্টিভিটি। এতটুকু পর্যন্ত মাথায় রাখো, আমি বেশি কিছু রাখবো না। এবার তোমাকে রেজিস্ট্যান্স দরকার, তাহলে আমি তো ইকুয়েশন জানি যে আর
এর সাথে রো কে গুণ করো, আর এর সমান হচ্ছে রো ইন্টু তার সাথে এল বাই এ গুণ করো, চোখ বন্ধ করে। তাহলে তুমি দেখো মাইন্ডটা এটা করো যে তুমি কন্ডাক্টিভিটির মান পেয়েছিলে এটা এটা, আর এটাকে উল্টে দিয়ে কি পেয়েছিলে, রেজিস্টিভিটি, আর তার সাথে চোখ বন্ধ করে শুধু এল বাই এ লাগিয়ে দাও। তাহলে দেখো ইকুয়েশনটা এসছে না আসেনি, দেখো আর এর মানটা এসছে। দেখো এটার উল্টানো এটা মিলাও তুমি, এই যে কন্ডাক্টিভিটির উল্টানো পার্টই হচ্ছে এটা, রো পেয়ে গেছো, রো পেয়ে গেছো, আর রো এর সাথে শুধু এল বাই এ যুক্ত আছে, তার মানে হচ্ছে আর। দেখো এইটুকুটা তো রো, এখান থেকে এইটুকুটা তো আমার রো, এইটুকুটা কি রো, দেখো মিলছে কিনা দেখো, সরি এই যে দেখো এলটাকে বাদ দিয়ে এই যে এইটুকু 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 তো রো, দেখো মিলছে কিনা, আর তার সাথে এল বাই এ কে গুণ করলে আর এর মান হয়ে গেল। দেখো একটা মনে রাখবা, বাকিটি নিচ থেকে একবার উল্টাবা, একবার এল বাই এ গুণ করবা, তাহলে তোমার এতটুকু পর্যন্ত হয়ে গেল। দ্বিতীয়, তারপরে দেখো যে আর ইজ ইকুয়াল টু পেলে, এবার যদি তুমি মনে করো যে ভি আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ পেয়ে গেছো, তাহলে ভি ইজ ইকুয়াল টু বার করবো এবার। তাহলে ভি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আই ইন্টু আর, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তুমি দেখো ভি ইকুয়ালস টু আই বসিয়ে দাও, চোখ বন্ধ করে আই বসাও, ইন্টু আর এর মান কত বাবু, আর এর মান তো এই পুরো মানটা, এই যে পুরো মানটা, তাহলে এটাকে বসিয়ে দাও তুমি, তাহলে ভি এর মান পেয়ে গেলে। তার জন্য এইগুলো ইকুয়েশন মনে রাখার সময় তুমি যদি ওইভাবে মনে রাখতে যাও জিন্দেগিতে পারবে না, শুধু একটাই মনে রাখবে, টাউ এন স্কোয়ার ই, এই যে টাউ সরি টাউ এন ই স্কোয়ার বাই এম, এন ই স্কোয়ার টাউ বাই এম, এটা কার মান, চোখ বন্ধ করে, এটা কার মান, সিগমা কন্ডাক্টিভিটি। একে উল্টে দাও, কার মান, রো, রো এর সাথে এল বাই এ কে গুণ করে দাও, কার মান, আর। বুঝতে পারছো মাথাটা, মানে একটাই শুধুমাত্র টাউ ই স্কোয়ার এন, এই যে দেখো টাউ ই স্কোয়ার এন বাই এম, একটা মনে রাখবে, তাহলে এটা কার মান, সিগমা। ওটাকে উল্টে দাও, কার মান, রো, আর রো এর সাথে এল বাই এ কে গুণ করে দাও, কার মান, আর। পেয়ে গেল আর অবধি। আর ভি ইকুয়ালস টু, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বের করি, তাহলে ভি ইকুয়ালস টু আই, তার সাথে আরটাকে বসিয়ে দাও। এটাকে মনে রাখতে পারলে বাকিটুকু তুমি অটোমেটিক্যালি সূত্র মনে রাখতে পারবে। আর একটা জায়গা মনে রাখবে, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু এন ই এ ভিডি। দেখো এই যে বাকি সূত্রটি কিভাবে মনে রাখার ট্রিক্স দেখলাম, মানে পিছন থেকে উল্টাতে উল্টাতে মনে রাখলাম। আর একটা জায়গা মাথায় রাখবে, সেটা হচ্ছে ভিডি ইকুয়ালস টু টাউ ই ইন্টু বাই এম। এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ডের সাথে ড্রিফট ভেলোসিটির রিলেশন, এটাকে বলা হয় কারেন্টের সাথে ড্রিফট ভেলোসিটি রিলেশন। আর এইগুলো থেকে কিন্তু বাকিটি আমি প্রমাণ করলাম। এতগুলো সূত্র মনে রাখা সম্ভব নয়, যেভাবে রাখতে বললাম ট্রিক্সটা, কি কি মনে রাখতে হবে, চোখ বন্ধ করে। ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি আমাকে ড্রিফট ভেলোসিটি বলে, তাহলে ভিডি ইজ ইকুয়ালস টু টাউ স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম, একটা হয়ে গেল। ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্টের ইকুয়েশন ভিডি ইজ ইকুয়ালস টু আই বাই এন ই এ, বা I ইকুয়ালস টু এন ই এ ইন্টু ভিডি, মুখস্থ হয়ে গেল। এবার কম্পেয়ারিং করে বাকি আমরা আর এর মান বের করেছি, রো এর মান বের করেছি, ভি এর মান বের করেছি, সিগমার মান বের করেছি, তো এইগুলো তার মুখস্থ রাখতে পারবো না, তার জন্য একটা রাখবো, ওখানে দুটো রাখলাম, ভিডি ইজ ইকুয়াল টু টাউ ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম, আর আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি, দুটো মুখস্থ রেখেছি। আর 3 নাম্বারটা মুখস্থ রাখবো এটাকে, বাকিটিকে রাখবো না, এটাকে রাখবো। এবার এটা থেকে পিছন থেকে সামনের দিকে উঠে যাব, একবার উল্টাবো, কার মান পেলাম, কার মান, ওটা পেলাম সিগমাকে উল্টে দিলাম রো এর মান, রো এর সাথে এল বাই এ কে গুণ করে দিলাম আর এর মান, আর এর সাথে কি গুণ করবো, সরি ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে আর এর সাথে আই গুণ করে দেবো, তাহলে ভি এর মান পেয়ে গেলাম। তাহলে মনে রাখবো একটা, দুটো, আর লাস্টেরটা, বাকি সূত্রগুলো অটোমেটিক্যালি তৈরি করতে পারবো। এই ট্রিক্সটা তোমরা মাথায় রাখিও, দেখবে যে কোনো অসুবিধে হচ্ছে না। নেক্সট, তারপরে আমরা যেটা জিনিস জানবো সেটা হচ্ছে মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন, বা যেটাকে আমরা ইলেকট্রনের সচলতা যেটাকে আমরা বলে থাকি, মোবিলিটি অফ ইলেকট্রন। যেটা আমরা ইলেকট্রনের যে সচলতা বলি, ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন। দেখো ওরা বলছে যে মোবিলিটি অফ ইলেকট্রন, যেটাকে আমরা মিউ দিয়ে চিহ্নিত করি, তো এটা সম্পর্কে তোমরা জেনে রাখবে যে মিউ সমান হচ্ছে ভিডি ডিভাইডেড বাই হচ্ছে ই।
এই মিউটাকে বলা হয় মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন। এখান থেকেও পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, ভালো কোশ্চেন আসে। তার মানে সংজ্ঞাটা হচ্ছে কি দেখো, ওরা বলছে সুষম তড়িৎ ক্ষেত্র যদি কোনো পরিবাহীতে প্রয়োগ করা হয় তাহলে ওই পরিবাহীতে ফ্রি ইলেকট্রনগুলোর বিচলন বেগটাই হচ্ছে মোবিলিটি। এই মিউটাকে বলা হয় মোবিলিটি অফ ইলেকট্রন। তাহলে মিউটা সমান কি ভিডি বাই ই। তো বলছে যে এটা যদি আমার একটা পরিবাহী হয়, এখানে যদি আমি একটা সুষম ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি বা একটা পরিবাহীর অভ্যন্তরে যদি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, তাহলে ওই পরিবাহীতে যে বিচলন বেগ লাভ হয় বা ওই পরিবাহীতে ফ্রি ইলেকট্রনগুলোর যে বিচলন বেগ লাভ করবে সেটাকে বলা হয় মোবিলিটি অফ ইলেকট্রন। তাহলে আমি কি লিখতে পারি যে কোনো পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করলে কোনো পরিবাহীর অভ্যন্তরে সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করে তাকেই মোবিলিটি অফ ইলেকট্রন বলা হয়। মোবিলিটি অফ ইলেকট্রন বলা হয়। তাহলে তোমাদের মাথায় থাকবে যে মোবিলিটি অফ ইলেকট্রন জিনিসটা কি, মিউ, তার মানে ভিডি বাই ই এর অনুপাতটাই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে ফ্রি ইলেকট্রনগুলো যে ড্রিফট লাভ করে বা যে ড্রিফট ভেলোসিটি লাভ করে সেটাকে বলা হয় মোবিলিটি। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে মোবিলিটির একক কি। তাহলে একক যদি আমরা বার করি, দেখো ভালো করে, একক তো সিজিএস আর এসআই। তাহলে সিজিএস এ কি আসবে, তুমি দেখো যে সিজিএস সমান হচ্ছে ভিডি মানে কি একটা বেগ, বিচলন বেগ হলে তার সেমি পার সেকেন্ড। তো ইলেকট্রিক ফিল্ডের একক কি আসবে এবার, ইলেকট্রিক ফিল্ডের একক কি হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা কিছুক্ষণ আগে গত লেকচারেও বলেছিলাম যে ভি ইকুয়ালস টু ই এল। তাহলে ই সমান তাহলে কত বলতো, ভি বাই এল, যেখানে ভি মানে হচ্ছে ভোল্ট, ভি মানে কি রে বাবা, ভোল্ট, আর এল মানে কি, এল মানে দৈর্ঘ্য, মানে হচ্ছে সেমি। তো ভোল্টটা হচ্ছে তোমার কিসে, ভোল্টটা হচ্ছে তোমার, তুমি যদি ভোল্টটা, তুমি তো এটা এসআই, তাহলে তোমাকে সিজিএস করলে কি হবে, স্ট্যাট ভোল্ট হবে এখানে। তাহলে স্ট্যাট ভোল্ট ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে, সেমি। তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা কি পাচ্ছ বলো তো, হ্যাঁ, তাহলে ভিডি বাই ই, এর মানটা তুমি ইলেকট্রিক ফিল্ড যদি কাজ করাও, তাহলে তোমার তো এখানে সেমি পার সেকেন্ড একটা তো কাটা উচিত ছিল, কিন্তু কাটছে না কেন, না কাটবে না তো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে ইকুয়েশনে আমার মান আসছে কত, সেমি তার স্কোয়ার আসবে, এটা আসবে, হ্যাঁ, আর সেকেন্ড আছে স্ট্যাট ভোল্ট, তাহলে হবে কি স্ট্যাট ভোল্ট তার ইনভার্স ইনটু তাহলে কত হচ্ছে দেখো তো, সেকেন্ড ইনভার্স, এটা আসবে। এটা পেয়ে গেলে তুমি। এবার যদি তুমি এসআই তে বার করো, দেখো এসআই তে বার করলে তুমি উপরে পাবে কি মিটার পার সেকেন্ড, আর নিচে হবে কি তাহলে ভোল্ট পার মিটার। তার মানে তুমি এরকম পাবে যে তুমি যদি উল্টাও তাহলে মিটার স্কোয়ার, মানে অ্যাপ্রক্সিমেটলি তোমাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো মিটার পার সেকেন্ড ইন্টু মিটার পার ভোল্ট এরকম আসবে। তার মানে এককটা দাঁড়াচ্ছে কি বলতো, মিটার স্কোয়ার, আর নিচে সেকেন্ডটা চলে যাবে উপরে ইনভার্স ইন্টু ভোল্ট ইনভার্স। তাহলে এতটুকু হচ্ছে তোমার এসআই। তাহলে এই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে তোমাকে বলবে মোবিলিটি অফ ইলেকট্রন বলতে কি বোঝো, আগে আসতো তোমাকে বলবে একক বলো, এর সিজিএস একক বলো, এসআই একক বলো। তো সিজিএসটা সেরকম কাজে লাগে না, এসআইটা কাজে লাগে। যদি তোমাকে মাত্রা বের করতে বলে, ডাইমেনশন, তাহলে মাত্রা কিভাবে বের করবে দেখো তো। তাহলে মাত্রা জিনিসটা কি, তাহলে মাত্রা বলতে আমরা এইটুকুই তো বুঝলাম স্যার, যে মিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভিডি ডিভাইডেড বাই ই। তাহলে ভিডিটা কি, ড্রিফট ভেলোসিটি। তাহলে ভেলোসিটির মাত্রা কত হতে পারে, ভেলোসিটির মাত্রা তো আমরা এটাই জানি স্যার, সেমি পার সেকেন্ড, তার মানে হচ্ছে এল
টি ইনভার্স 1। সমস্যা হবে ইলেকট্রিক ফিল্ডকে নিয়ে, যে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা কি করে বসাবো। এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মাত্রা বসাতে চাই তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে ছাত্ররা ভুল করে বসে, বিভিন্ন দিক থেকে আনা যাবে। দেখো আমি এখানে যেহেতু এগুলো জায়গা আমার হয়ে গেছে, কাজে লাগবে না, একটু আমি পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা কিন্তু এখানে গুলিয়ে যাই, কোথায় গুলাই, যে আমাকে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা বের করতে বলেছে স্যার, আপনি তো একটা ইকুয়েশন শিখালেন যে ই ইকুয়ালস টু সরি ভি ভি ইকুয়ালস টু হচ্ছে ইএল, তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই এল। এখন তো এল এর মাত্রা না হয় লেন্থ, তাহলে ভি এর মাত্রা কি করে তুমি পাবে, ভি এর মাত্রা কি করে পাবে, ভি এর তো মাত্রা জানো না, তাহলে তুমি এবার খাটো বিধাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আই ইন্টু আর, তাহলে আর এর মাত্রা কোথা থেকে পাবে, কোনটাতে নেই। আবার আর এর মাত্রা বের করতে তোমার অন্য একটা ইকুয়েশন থেকে নিয়ে আসতে হবে, ডাজ নট ম্যাটার। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এবার এখান থেকে তুমি করতে পারো বিভব প্রভেদ কাকে বলে। বিভব প্রভেদের ওখানে আমি সংজ্ঞা বুঝিয়েছিলাম যে একটা ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয় তার বিভব প্রভেদ। তাহলে একক ধনাত্মক আধান, তুমি দেখো এখানে তাহলে এরি বাই এটা পেয়েছি, তো বলছে যে একক ধনাত্মক আধানকে যদি আমরা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনি তাহলে যে পরিমাণ কার্য করতে হবে, ভাষাটা বুঝতে পারছো, একক ধনাত্মক আধানকে যে পরিমাণ কার্য করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু আমার কাছে দাঁড়াচ্ছে, দেখো কত, কোথায় লিখছিলাম জানো, হ্যাঁ এখানে লিখছিলাম। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমার কাছে দাঁড়াচ্ছে কত, যে বিভব প্রভেদ বলতে এটাই বোঝাচ্ছে কার্য বাই আধান কিউ, বুঝতে পেরেছো না পারোনি, কার্য বাই কত আধান। তাহলে আমরা বলতে পারি একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, যতটুকু কাজ করবে সেটা হলো বিভব প্রভেদ। যেমন একটা ব্যাটারির ক্ষেত্রে একটা নেগেটিভ থাকে একটা পজিটিভ বুঝি, তার মানে এর মধ্যে যদি 20 ভোল্ট লেখা থাকে তার মানে তোমাকে জেনে নিতে হবে যে এটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, তাহলে এটা 20 বেশি আছে আর এটা 20 কম আছে। তাহলে বলছে এখান থেকে যদি একটা ধনাত্মক আধানকে, এই যে এখান থেকে যদি একটা ধনাত্মক আধানকে তুমি যদি এখানে আনতে চাও তাহলে তোমাকে যতটুকু কাজ করতে হয় সেই কাজটাই হচ্ছে তার বিভব পার্থক্য। যদি তোমাকে কাজ কম করতে হয় তাহলে বিভব পার্থক্য কম আছে, যদি এখান থেকে একটা আধানকে এখানে আনতে কাজ যদি বেশি করতে হয় তাহলে বিভব পার্থক্য বেশি আছে। তাহলে আমরা বলতে পারি তাহলে কার্য বাই আধান সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে তুমি এখানে দেখো ই সমান আমরা জানি কত, ভি বাই এল, তুমি ভি এর জায়গায় বসাবে কি, উল্টিয়ে দাও, তাহলে এলটা উপরে গিয়ে কি হবে, এল স্কোয়ার ইন্টু টি ইনভার্স 1 ডিভাইডেড বাই ভি, ভি এর জায়গায় তুমি কার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে আধান মানে কুলম, তাই তো, আধান মানে কুলম। এবার কাটাকাটি করে যেটা মাত্রা পাবে সেটা কিন্তু তোমার মাত্রা আসবে, এটুকু তোমরা করে নিতে পারবে। তো চলো আমরা তাহলে মাত্রাও বের করে নিলাম, এখান থেকে আমরা তার এককগুলো কিন্তু আমরা বের করে দেখিয়ে দিলাম যে কি করে মাত্রা এককগুলো কিন্তু নিয়ে আসতে হয়। নেক্সট দেখবো আমরা, দেখো যে ওহমের সূত্রের যে ভেক্টর রূপ বা ভেক্টর ফর্মস অফ ওহমস ল। নেক্সট দেখো যে ভেক্টর ফর্মস অফ ওহমস ল বা ওহমের সূত্রের যে ভেক্টর রূপ সেটা। ওহমের সূত্রের যে ভেক্টর রূপ বা ভেক্টর ফর্মস অফ ওহমস ল, তাই না, তুমি দেখো এখান থেকে কি করবে, ওহমের সূত্রের ভেক্টর রূপটা আমরা কি করে করব। তো এটা আমরা করাবো এবং এখান থেকে তারপরে আমরা কিন্তু ম্যাথের দিকে এগিয়ে যাব। দেখো একটা পরিবাহী, ধরা যাক একটি পরিবাহীর দৈর্ঘ্য সমান হচ্ছে এল, পরিবাহীর রোধ সমান হচ্ছে আর, পরিবাহীটির প্রস্থচ্ছেদ সমান হচ্ছে এ, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীটির রোধাঙ্ক রো এবং পরিবাহীটির পরিবাহিতাঙ্ক
সমান হচ্ছে কত সিগমা। তার মানে এটাকে বলা হয় যে একটা পরিবাহীর লেন্থ অফ কন্ডাক্টর এল অ্যান্ড রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর আর অ্যান্ড বলছে কি যে এরিয়া অফ ওয়্যার ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এ অ্যান্ড রেজিস্টিভিটি রো অ্যান্ড কন্ডাক্টিভিটি হচ্ছে কত সিগমা। এখন তুমি দেখো যদি এত হয় তাহলে আমরা জানি কি জানি যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। বা সোজা কথা এতটুকু তুমি মনে করো যে একটা পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং পরিবাহীটার লেন্থ বা দৈর্ঘ্য যদি এল হয় তাহলে রেজিস্ট্যান্স কত আসবে, এই আর এর মানটা আসবে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। আবার তুমি দেখো যে আমরা আরেকটা জিনিস জানি যে পরিবাহীর যে মানে কারেন্ট ডেনসিটি যেটাকে আমরা জে দিয়ে চিহ্নিত করি সমান হচ্ছে আই বাই এ। এইটুকু জিনিস তোমরা আপাতত জেনে রাখো, পরবর্তীতে আমি এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কারেন্ট ডেনসিটি বলতে কোনো একটা পরিবাহীর তার প্রস্থচ্ছেদ বা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যায়, এটা যদি একটা পরিবাহী হয় তার ইউনিট এরিয়া অর্থাৎ একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যাবে, লম্বভাবে যাবে, সেটুকুকে বলা হয় কি তাহলে জে ইজ ইকুয়াল টু আই বাই এ, অর্থাৎ কারেন্ট ডেনসিটি বা যতটুকু কারেন্ট যাবে সেটাই হচ্ছে কারেন্ট ডেনসিটি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার যায় তাহলে ডেনসিটি হচ্ছে 1, এককটা তুমি বসাবে, 2 গেলে 2, 3 গেলে 3। এটাকে নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব, তুমি চাপ নেবে না। তাহলে আমরা কারেন্ট ডেনসিটি জে ইজ ইকুয়াল টু কত পেলাম, আই বাই এ। এবং আরেকটা আমরা সম্পর্ক যেহেতু প্রমাণ করে এসেছি সেটা হচ্ছে যে ভি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে বলতো ই ইন্টু এল, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এলটা হচ্ছে লেন্থ। এটা হচ্ছে আমার থার্ড লেকচার আলোচনা করা হয়েছে, এটা শুধুমাত্র এখন বললাম, পরবর্তী ক্লাসে এটাকে নিয়ে আলোচনা করব। শুধু এটুকু জেনে রাখো কারেন্ট ডেনসিটি সমান হচ্ছে আই বাই এ। তার মানে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ প্রবাহ মাত্রাকে বলা হয় কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়, তড়িৎ প্রবাহ ঘনত্ব। এবার তুমি দেখো আমরা জানি বা এখন ভি ইকুয়ালস টু তাহলে কত আই আর। তোমাকে ওহমের সূত্রের ভেক্টর রূপ যাচাই করতে হবে, মানে ওহমের সূত্রটা তো অ্যাকচুয়ালি হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, এটা তো ওহমের সূত্র। এবং এখান থেকে আমরা সমস্ত কিছু যাচাই বাছাই করি। ওরা বলছে ওহমের সূত্রটা হবে ভেক্টর রূপ, মানে এটা একটা ভেক্টর হতে হবে, তোমাকে ভেক্টর ফ্রেমে দেখাতে হবে, তুমি দেখাতে পারছো কিনা। তাহলে আমি দেখাচ্ছি কি করে। তাহলে ভি সমান তুমি কত পেয়েছো বলো, ভি সমান ইএল। আই সমান কত পেয়েছো বলো, আই সমান কত জে ইন্টু এ। এই যে দেখো গুণ করে দাও, তাই জে ইন্টু এ পাবে। এখান থেকে আই সমান কত আসবে, জে ইন্টু এ, যেখানে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা হচ্ছে কি কারেন্ট ডেনসিটি, ইন্টু আর সমান কত রো ইন্টু এল বাই এ। এই এল চলে গেল, এই এ চলে গেল, পড়ে থাকলো কি ই সমান জে ইন্টু রো। তুমি ভালো করে দেখো, ই সমান তাহলে কত হচ্ছে জে ইন্টু রো। এই ইকুয়েশনটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এই ইকুয়েশন থেকে আবার পরীক্ষায় কোশ্চেন আছে। এটা যে ভেক্টর ফর্ম কি করে তুমি দেখাবে, রো তো কনস্ট্যান্ট, এর তো কোনো ভেক্টর হয় না, কোনো দিক হয় না, ভেক্টর মানে মাথায় তীর লাগাতে হবে। তাহলে তুমি দেখো ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে একটা ভেক্টর আছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি আধানকে যদি কোনো একটা জায়গায় রাখি তাহলে সে তার আশেপাশে যতটুকু জায়গা জুড়ে সে তার বল প্রয়োগ করবে। এখানে একটা আধানকে রাখলাম, একক ধনাত্মক আধান, আশেপাশে যতটুকু জায়গা নিয়ে সে বল প্রয়োগ করতে পারবে সেটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা নির্দিষ্ট দিকে দেখাচ্ছে বল প্রয়োগটা, তার মানে ইলেকট্রিক ফিল্ড একটা নির্দিষ্ট দিক পর্যন্ত কাজ করে এবং তার একটা মান আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো এটা যদি ভেক্টর হয় তাহলে এই দুজনের গুণফল ভেক্টর হবে, কিন্তু রেজিস্টিভিটি এটা তো কখনো ভেক্টর নয়, ভেক্টর হচ্ছে যে, কারণ তড়িৎ প্রবাহ ঘনত্ব হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ আমরা বলেছি কোন একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যায় তার কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যায় রে বাবা। তাহলে এই যে কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যায়, তাহলে লম্বভাবে যেতে হবে। আমরা যখন এটাকে ডিটেলে পড়াবো তখন আমরা শিখাবো যে লম্বভাবে যতটুকু যায় সেটাকে বলা হয় কি কারেন্ট ডেনসিটি। আর কারেন্ট ডেনসিটি হচ্ছে একটা ভেক্টর রাশি। কি করে বুঝবে ভেক্টর রাশি, স্যার বুঝতে পারলাম না। আপনি তো কিছু ফার্স্ট লেকচারে বলেছেন যে কারেন্ট একটা নির্দিষ্ট দিকে গেলেও সে তো স্কেলার। তাহলে চলো কারেন্ট ডেনসিটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি, দেখো ভুলে যাবে না, কারেন্ট ডেনসিটি জে সমান আই বাই এ। তাহলে জে সমান আই বাই এ। এই
আইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কারণ আমরা জানি যে ধরে নাও যে এটা একটা পেজ, এইটুকুটা তার ক্ষেত্রফল। তো আমরা জানি এই ক্ষেত্রফল যে তল, এই যে তলের যে ক্ষেত্রফল, এটা একটা ভেক্টর, কারণ তার অভিমুখ, এর তো মান আছে দৈর্ঘ্য প্রস্থ করে, কিন্তু এর অভিমুখটা সবসময় হয় তলের সাথে লম্ব। মানে এই যে কলমটা দেখতে পাচ্ছ, এই যে কলমটা, তার মানে এইটা হচ্ছে তল, আর কলমটা যেদিকে দেখাচ্ছে, এই যে কলমটা, এই যে তলের সাথে লম্ব সবসময়, এটা হচ্ছে তাহলে তার ভেক্টর অভিমুখ। হ্যাঁ, এটা হচ্ছে তার ভেক্টরের অভিমুখ। তাহলে তুমি দেখো যে এটা হচ্ছে তার ভেক্টর অভিমুখ, এই যে খাড়া ভাবে সে নিচের দিকে হতে পারে, উপরের দিকে হতে পারে, সেটা নিয়ে 11 আমরা শিখিয়ে এসেছি। তাহলে সোজা কথায় ক্ষেত্রফল যদি ভেক্টর হয়, তাহলে স্কেলার আর ভেক্টরের ভাগফল কি হবে? তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, তার জন্য যে হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যে ভেক্টর আর ই ভেক্টর, তাহলে আমি এখানে লিখতেই পারি যে ই ভেক্টর চিহ্ন দিলাম সমান তাহলে হচ্ছে যে ভেক্টর ইন্টু তাহলে কত হচ্ছে রো। এটাই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ, মানে ওহমের সূত্র থেকে ভেক্টর ফর্মে আমি দেখাতে পেরে গেছি। এটা প্রমাণ আসতো আগে, তোমাকে এভাবে বলতো যে ওহমের সূত্রের ভেক্টর রূপটি লিখো, এখন আর রূপ দেবে না, তোমাকে মাথায় রাখতে হবে ই সমান কত হয়, জে ইন্টু রো, যেখানে যেটাকে বলা হয় কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি কি করে বের করতে হয়? জে সমান আই বাই এ করে, এইটুকু শুধু মনে রাখতে হবে। আবার তুমি দেখো আমরা জানি রো সমান কত জানি, 1/σ, কারণ সিগমা সমান যদি 1/ρ হয় রে বাবা, তাহলে রো সমান তাহলে কত হচ্ছে 1/σ। তাহলে যেখানে রো আছে তুমি সেখানে লিখতেই পারো, তাহলে ই ভেক্টর সমান তাহলে যে ভেক্টর থাকবে, যে ভেক্টর থাকলো, আর যেখানে রো আছে সেখানে 1/σ। তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো যে জে সমান সিগমা ইন্টু ই। তাহলে এটা দিয়ে তোমাকে ম্যাথ করতে হতে পারে। তাহলে এই যে দুটো সূত্র, একটা হচ্ছে ই সমান জে ইন্টু রো, জে যদি ব্যবহার করে তাহলে এটা, আর একটা হচ্ছে জে সমান সিগমা ইন্টু ই। ভেক্টর ফর্মে দেওয়া থাকে ভেক্টর ফর্ম দিয়ে করবে, নর্মালি ফর্ম থাকে নর্মাল দিয়ে করবে। তাহলে এইটুকু মাথায় রাখলে আজকে যতগুলো কোশ্চেন করাবো সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে তোমার। তোমরা এইটুকু একটু স্ক্রিনশট করে নাও, ঠিকভাবে নোটস করে নাও, দেখবে যে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব, এখান থেকে কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করব, দেখবো যে প্রত্যেকটা কোয়েশ্চেনই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটুকু লিখে রাখি আপাতত যে ই সমান জে ইন্টু রো, এটা তো সিগমার মান পেয়েছিলাম, ই সমান জে ইন্টু রো আর জে সমান সিগমা ইন্টু ই। এতটুকু পর্যন্ত আজকে আমরা শিখলাম। আজকে আমরা অনেকটাই শিখে গেছি, এতটুকু পর্যন্ত শিখলাম, এবং সেখান থেকে আমরা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। একটু কি কি মনে রাখতে বললাম, এটা পেয়েছিলাম থার্ড লেকচার থেকে। তারপর আমরা মনে রাখতে বললাম আজকের ফার্স্ট যে কারেন্ট এবং ড্রিফট ভেলোসিটির মধ্যে রিলেশন, লাস্ট সিগমার মান মনে রাখতে গিয়ে এটাকে উল্টে উল্টে মনে রাখতে বললাম। আর ভেক্টর রূপ থেকে এই দুটো তুমি যে কোনো একটা মনে রাখতে পারো, হয় জে সমান সিগমা ইন্টু ই মনে রাখো, তাহলে সিগমা সমান 1/ρ বসালে ইকুয়েশনটা পেয়ে যাবে। এই দুটো ইকুয়েশন কখনো কম্বাইন্ডে মনে রাখতে যাবে না, একটা মনে রাখবে, জে সমান হয় সিগমা ই মনে রাখো, আর না হলে ই সমান জে ইন্টু রো মনে রাখো। কারণ সিগমারটা মনে রাখলে তুমি সিগমার জায়গায় 1/ρ করে দিবে, সিগমাকে উল্টালে রো হয় আর রোকে উল্টালে সিগমা হয়, বসালে ইকুয়েশনটা পেয়ে যাবে। যে কোনো একটা মনে রাখো, জে সমান সিগমা ইন্টু ই, আর নাহলে ই সমান জে ইন্টু রো, ব্যাস। দেখো আমরা একটা, তাহলে দেখো আমরা এতটুকু এখন পর্যন্ত যতটুকু শিখলাম, এর পরে যে কোয়েশ্চেনগুলো দেখো আমরা কিভাবে সলভ করবো। ওরা একটা কোয়েশ্চেন বলেছে যে একটি পরিবাহীতে 12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা হচ্ছে এক্ষেত্রে ড্রিফট মোশন বের করতে বলেছে, মানে ভিডি এর মান, যেখানে একক আয়তনে পরিবাহীতে এন এর মান বলে দিয়েছে, ইলেকট্রন আছে, পরিবাহীতে প্রস্থচ্ছেদ বলে দিয়েছে এত, ইলেকট্রনীয় চার্জ এত, তাহলে ড্রিফট ভেলোসিটি কত। তুমি দেখো যখনই আমরা এমসিকিউ কোয়েশ্চেন করবো, আমি একটা কথা বারবার বলেছিলাম যে কোয়েশ্চেন পড়ার পর ডাটা কালেকশন করো, কি কি ডাটা পাচ্ছ সেগুলো লিখো, ওই ডাটাবেসে সূত্র ইউজ করো। তাহলে তুমি দেখো আমি পাচ্ছি কারেন্টের মান, মানে আই এর মান পেয়ে যাচ্ছি, তাহলে আই ইজ ইকুয়ালস টু হচ্ছে 12 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার। তারপর তোমাকে ড্রিফট মোশন মানে ভিডি এর মানটা ওরা জানতে চেয়েছে, এইটুকু মানটা কিন্তু ওরা জিজ্ঞাসিত যে ভিডি তার মানটা তোমার কত হবে, তার মানটা তোমাকে বের করতে বলবে। তো ভিডি এর মানটা বের করতে বলবে, আর কি কি দেওয়া হয়েছে, এন ইজ ইকুয়াল টু তোমাকে দেওয়া হয়েছে
যে n সমান হচ্ছে 5 ইন্টু 10⁻21 এতটা সেমি কিউব, মানে পার সেমি কিউব, মানে সেমি ইনভার্স 3 আছে। পরিবাহীতে প্রস্থচ্ছেদ হচ্ছে কত তোমার, এর মান হচ্ছে কত 0.5 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ হলো। এর মান হচ্ছে তোমাকে দিয়েছে কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তোমাকে বলেছে ভিডির মান কত। দেখো তো এটিকে নিয়ে কোন সূত্র আছে ভিডিতে, ওই তো চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি I ইকুয়ালস টু এ নিয়ে ভিডি। তাহলে ভিডি সমান কত বলো তো, ভিডি সমান তাহলে কত হচ্ছে I/N/E/A। কিন্তু এখানে একটা ঝামেলা, একক কনভার্টেশন রয়েছে। তোমার I এর মান তো অ্যাম্পিয়ার এসআই দেওয়া রয়েছে, ইলেকট্রনীয় আদানটা তো এসআই দেওয়া রয়েছে কুলম্বে, তাহলে তুমি বাকিগুলো তো তোমাকে এসআই করতে হবে। তাহলে তুমি এসআই করতে গেলে কি করবে, তাহলে তুমি দেখো এন এর মানটাকে এসআই করো, এটা তো 12 রয়েছে, নিচে যদি তুমি এন এর মানটাকে এসআই করো, দেখো সেমি কিউব রয়েছে, তাহলে তোমাকে এটাকে মিটার কিউব করতে হবে। তার মানে কি সেমি কিউবকে যদি তুমি মিটার কিউবে করো, কি করতে হবে, একটা সেমিকে মিটার বানাবে, সেমিকে মিটার বানানোর জন্য কি করতে হবে 10⁻2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তার মানে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে না? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমার টোটাল যে রয়েছে এন এর মানটা কত 5 ইন্টু 10⁻21। তুমি নিচে কটা সেমি আছে এটুকু বুঝতে পারছো কি, নিচে কটা সেমি আছে 3টা, তার একটা সেমিকে মিটার বানাবে, ভালো করে বুঝো। তাহলে একটা সেমিকে, মানে তোমার কোশ্চেনটা এরকম, একটা জায়গা একটু শর্ট তো, নিচে 3টা সেমি আছে, তুমি এরকম এখানে তোমার দেখাচ্ছি দেখো একটা সেমি আর একটা সেমি আর একটা সেমি, তার একটা সেমিকে মিটার বানাচ্ছ, তার মানে কত 100 দিয়ে ভাগ, সেমি থেকে মিটারে যেতে হবে না, উপরে উঠতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ। তাহলে এটাকে যখনই তুমি 1/100 করবে তখন সেমিটা হয়ে গেল মিটার। তাহলে এটাকে যখন তুমি আবার একটা সেমি আছে তাকে মিটার করলে আবার কত হবে 1/100 মিটার হয়ে গেল। একই রকম ভাবে এটাকেও 1/100 ইন্টু মিটার হয়ে গেল। তাহলে 3টাকে গুণ করলে কত হবে, তাহলে 10⁻6 হচ্ছে না, তাহলে হচ্ছে তোমার 10⁻, তাহলে কত হচ্ছে বলো তো 10⁻, তাহলে কত হচ্ছে 6, তাহলে 1/10⁻6, আর মিটার ইন্টু মিটার ইন্টু মিটার গুণ করলে তাহলে কত হচ্ছে মিটার কিউব। তাহলে তুমি 3টা সেমি কিউবকে যদি তুমি মিটার কিউবে করো তাহলে এখানে লিখতে হবে 1/10⁻, মানে টোটাল ফাইনাল পয়েন্ট এরকম আসবে 1/10�6 মিটার কিউব হবে। তাহলে 10⁻6 নিচে 1/1 আছে, তাহলে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 10⁻21 এর সাথে গুণ হলে কত হবে, তাহলে 21 আর 6 27 হয়ে যাবে। এককটা কনভার্টেশন করলাম, বুঝতে পারলে তো? তাহলে এন এর মান হচ্ছে কত 5 ইন্টু 10⁻27, এটা মান কনভার্টেড করলে। এবার কি কি লাগবে, ইলেকট্রনীয় মাত্রা তোমাকে দিয়ে দিয়েছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর কি লাগবে তোমাকে এর মানটা কত দেখো 0.5 সেমি স্কোয়ার, তাহলে সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার করো। এবার তাহলে একটা সেমিকে মিটার করলে 100 দিয়ে সেমিকে মিটার করতে হবে, সেমিকে মিটার করা মানে 100 দিয়ে ভাগ করা, 100 দিয়ে ভাগ মানে কত 10⁻⁻2 দিয়ে গুণ, তাহলে দুটো আছে মানে 10⁻⁻4, তাহলে 0.4 ইন্টু 10⁻4 এইটুকু মান তুমি বসাও, তার মানে তোমাকে কত আসবে 4 ঘর দশমিক চলে আসবে, মানে 0.404 আসবে, এরকম 404 বা 5 এরকম আসা উচিত। ক্যালকুলেটার দেখবে তোমরা, ক্যালকুলেটার দেখে যদি আমরা দেখতে পাই তাহলে 5 ইন্টু 10⁻27 এটা মান বসালে 0.5 অ্যান্সার দেওয়া, তো কোশ্চেন তো 5 আছে বোধহয় নাকি, সরি 0.5 আছে, তাহলে 0.5 হবে এখানে, তাই তো বলছি এটা মিস্টেক কেন লাগছে, কোশ্চেন তো মিস্টেক। হ্যাঁ, তাহলে এবার তোমরা এইটুকু ক্যালকুলেশন করবে, নর্মালি 12/5 ইন্টু 10⁻⁻⁴ পাওয়ার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সারটা দেখতে পাবে, যে অ্যান্সারটা তোমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 0.03 সেমি পার সেকেন্ড স্কোয়ার আসবে। যে তোরা সেমি পার সেকেন্ডে দিয়েছে তুমি এটাকে মিটারে করবে, মিটারে করার পর আবার সেমি পার সেকেন্ড করবে, মিটারে করলে আসবে 3 ইন্টু 10⁻, ক্যালকুলেটর কত দিচ্ছে 3 ইন্টু 10⁻⁻4, 10⁻⁻4 মিটার পার সেকেন্ড, আর এটাকে যখন তুমি সেমি পার সেকেন্ডে করবে তার মানে 100 দিয়ে ভাগ করবে 0.03 সেমি পার সেকেন্ড, মানে মিটারকে সেমি করতে হবে না 100 দিয়ে গুণ করতে হবে, সরি 100 দিয়ে গুণ করবে, তাহলে মিটারকে সেমি পার সেকেন্ডে করলে তুমি দেখতে পাবে 0.03 সেমি পার সেকেন্ড। তাহলে কোশ্চেনটা তোমার ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো, 0.5 ব্যাসার্ধ ও এত সিমেন্স পার মিটার, মানে এস পার মিটার মানে সিমেন্স পার মিটার পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি চোঙাকৃতি তার 10 মিলিভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, তারটির মধ্য দিয়ে প্রবাহের মান কত হবে। তোমাকে দেখো কি কি ডাটা দিচ্ছে আগে তুমি দেখো, ব্যাসার্ধ মানে আর এর মান, তাহলে আর এর মান কত 0.5 অ্যান্সারগুলো অপশনগুলো অ্যাম্পিয়ার আছে মানে এসআই করো, মিলিমিটারকে মিটারে করলে কি করতে হবে, কি করতে হবে
মিলিমিটার নিচে আছে, উপরে যেতে হবে, 3 ঘর উপরে ভাগ করো, 0.5 ইন্টু 10⁻³ মিটার হয়ে গেল। তারপর তোমাকে কি কি মান দিয়েছে, সিমেন্স পার মিটার পরিবাহিতাঙ্ক বিশিষ্ট, পরিবাহিতাঙ্ক মানে কি সিগমা, 0.5 ইন্টু 10⁻⁷ সিমেন্স পার মিটার মানে এসআই একক। তারপরে দেখো চোঙাকৃতি তারে এত মিলিভোল্ট তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কত বলেছে, 10 মিলিভোল্ট, মিলিভোল্ট পার মিটার, তাহলে ভোল্ট পার মিটার করো, তাহলে মিলিভোল্টকে ভোল্টে করলে কি করতে হবে, মিলিলিটার আছে, তার মানে মিলি মানে হচ্ছে mm, তারপরে তাহলে হচ্ছে 10 ইন্টু 10⁻⁻³ তাহলে ভোল্ট পার মিটার হয়ে গেল। তাহলে তুমি এটুকুকে কোশ্চেন, হ্যাঁ ওটাই তো আছে কোশ্চেনে সম্ভবত, কোশ্চেন তো ওটাই হওয়া উচিত না, কি দিয়েছে, হ্যাঁ ওটাই তো আছে। ঠিক আছে, এবার তারপরে চলো আর কি কি দিয়েছে তোমাকে, হয়েছে তারটির মধ্য দিয়ে প্রবাহের মান কত হবে, মানে তোমাকে আয়ের মান জানতে চেয়েছে। আচ্ছা দেখো আই কোথা থেকে পাবে তুমি, আই যদি আমরা বের করতে যাই, এখানে একটা আমার আয়ের সূত্র আছে, আই ইকুয়ালস টু এ নিয়ে ভিডি, ভিডি নেই, তাহলে ওই সূত্র লাগাতে পারবো না, তাহলে জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এইচ, সমস্ত সমস্যা চলে আসলো। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, যে একটা ইকুয়েশন দেখো, এই সমস্ত কোয়েশ্চেন যখন তুমি করতে যাবে তোমার নলেজটাকে একটু খাটাও, ই দিয়েছে, সিগমা দিয়েছে, আর দিয়েছে, তাহলে আই কোথা থেকে পাবো, কোথা থেকে আমি আই পেতে পারি। তো আমার তো এখন সমস্যা, ভালো সমস্যা, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তার আই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, ভি বাই আর। কনসেপ্ট দেখো, ভি এর মান জানো কি, ভি এর মান তো জানি না, আর এর মানও তো জানি না, কিন্তু সম্পর্ক তো আমরা জানি, ফার্স্টে শুরু করেছি ভি ইকুয়ালস টু কত, ইএল বাই তাহলে কত হচ্ছে আর। চলো এবার, তাহলে এবার তুমি বলো ভি ইকুয়ালস টু ইএল, ইএল এর মান, ই এর মান জানি, এল এর মান তো জানি না, তাহলে আর ইজ ইকুয়াল টু তুমি মান বসাও, তাহলে ইএল বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু এল বাই এ, তাহলে এই এল আর এই এল কেটে গেল, তোমার আলটিমেটলি দাঁড়ালো ই ইন্টু এ ডিভাইডেড বাই হচ্ছে রো। এবার রো সমান কত জানি, রো সমান একটা ইকুয়েশন দেখো, ই বাই জে, মান আছে কি এখানে, মানও তো নেই, তাহলে কি করবে বলো। এখন তোমার কাছে রো এসে সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, এখন রোয়ে যদি সমস্যা দাঁড়িয়ে যায় তাহলে তুমি কি করবে, রো সমান তো আমরা জানি 1/σ, মান বসাতে গল্প শেষ রে বাবা, সিগমার মান তো দিয়ে দিয়েছে, তাহলে রো সমান আমরা কত জানি 1/σ, তাহলে আমরা নিচে যদি 1/σ করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা আসবে ই ইন্টু এ ইন্টু সিগমা, মানটাকে যদি বসাও তাহলে কত দেখো তো, ই এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁻3, এটাই তো, উফ কি লিখছি রে বাবা, 10⁻³ ইন্টু এ এ এ এ এর মান তো জানি না, পাই আর স্কোয়ার করো, এর মানে কত হবে, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে 3.14 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মান হচ্ছে মানে পুরোটা স্কোয়ার, তার মানে 0.5 ইন্টু 10⁻³ পুরোটার হোল স্কোয়ার, পাই স্কোয়ার হলো। আর পড়ে আছে কি সিগমা, সিগমা সমান কত আমাদের জানা আছে 5 ইন্টু 10⁻⁷, তাহলে 5 ইন্টু 10⁻, তাহলে কত পাবো 7। এইটুকু মানকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে, যদি এইটুকু মানকে তোমরা এখান থেকে এটা স্কোয়ার করলে 0.25 পাবে, 0.5 ইন্টু 0.5 তার মানে হচ্ছে 0.25 পাবে, আর 10⁻³ 6 হবে, ক্যালকুলেশন করবে এটুকু, তাহলে দেখতে পাবে 0.39 তোমাদের অ্যাম্পিয়ার অ্যান্সার আসবে। তাহলে তোমরা দেখতে যেটা পাবে সেটা হচ্ছে 0.39 অ্যাম্পিয়ার। তাহলে এইটুকু মান তোমরা আপাতত ক্যালকুলেশন করে নাও, বা তোমাদের যদি অসুবিধা হয় যে 0.5কে ভাঙতে অসুবিধা হয় তাহলে তুমি এটাকে কাজ করবে, তাহলে একটা 10 এখানে পাওয়ার কমে যাবে, কারণ এটা 5/10 হবে, পাওয়ার বাড়বে, সরি, তাহলে এটা 4 হয়ে যাবে, তাহলে এটাকে 5 করে দাও, তাহলে 5 এর স্কোয়ার 25 আর 4 দুগুণে 8, পাওয়ার বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করবে, নর্মালি অ্যান্সার চলে আসবে, যেটা ভালো লাগে তোমাদের। এই হচ্ছে কোশ্চেন। তারপরে একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা এই কোশ্চেনটা কিন্তু নিজে থেকে অ্যান্সার করবে এবং অ্যান্সার করে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তাহলে এই কোশ্চেনটা তোমরা কিন্তু করে নিয়ে আসবে এবং অ্যান্সারটা কত হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি বলে দিচ্ছি তোমাদের অ্যান্সার কিন্তু এটা আসা উচিত বা এটাই আসবে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। যদি এটা এসে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে ইয়েস অর নো তোমরা কিন্তু জানিয়ে দিও।
নেক্সট আমরা আরো কিছু কোয়েশ্চেনে আমরা যাব, তোমাদেরকে দেখালাম যে এই আজকের যে টপিকসটা আমরা পড়ালাম সেই টপিকস থেকে কি রকম রিলেটেড কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার জন্য ফেস করতে পারে, বা এর চাইতে কিন্তু আর হার্ডলি কোয়েশ্চেন তোমাকে কিন্তু দিতে পারে না কোনো মতেই। তাহলে তুমি এই সমস্ত কোয়েশ্চেনগুলো দেখবে একটু করে, আর দেখবে যে তোমার কোনো কোয়েশ্চেনই অসুবিধা হচ্ছে না যে আমরা টপিকসটা পড়ালাম। নেক্সট তুমি দেখো, ওরা একটা কোয়েশ্চেন বলছে যেটা নিটে এসেছিল। ওরা বলছে এ কপার ওয়্যার অফ লেন্থ হচ্ছে 10 মিটার। তোমাকে যে টপিকসটা পড়ালাম আমি চ্যালেঞ্জ করছি 1988 সাল থেকে 2025 সাল পর্যন্ত নিটে যতগুলো কোয়েশ্চেন এসছে একটা কোয়েশ্চেন তুমি আটকাবে না, পুরোপুরি হাওয়াই ডুবে উড়িয়ে দেবে। দেখো যে এ কপার ওয়্যার অফ লেন্থ 10 মিটার, মানে একটা কপারের তার আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অ্যান্ড রেডিয়াস বলে দিয়েছে আর এর মানে এত, অ্যান্ড ইলেকট্রিক রেজিস্ট্যান্স মানে তার রোধের, ইলেকট্রিক মানে তড়িতের যে রোধ তার মান হচ্ছে 10 ওহম। দ্য কারেন্ট ডেনসিটি ইন দ্য ওয়্যার ফর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, মানে একটা ইলেকট্রিক ফিল্ড শক্তি সম্পন্ন এরিয়াতে কারেন্ট ডেনসিটি কত হবে তোমাকে বের করতে বলেছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে কত 10 ভোল্ট পার মিটার। তাহলে তুমি দেখো আমরা জানি কারেন্ট ডেনসিটি যে সমান, তাহলে আমাদের কাছে ইকুয়েশন কত হচ্ছে আই বাই এ। বাবু এতটুকু তুমি জানো তো, এর মান তো তুমি জানো না, তাহলে এ সমান তুমি রেডিয়াসে কনভার্ট করে দাও। তাহলে আই বাই এ কে তুমি করবে কত পাই আর স্কোয়ার, তোমাকে তো মিটারই দিয়েছে, তাহলে আর এর জায়গায় শুধু বসাবে কত 10⁻⁻² বাই রুট ওভার পাই, পাই থাকলো। আই সমান কত পাবে এবার তুমি, আই সমান বের করতে গেলে তোমার কাছে আছে কি কি দেখো তো, এখানে তোমাকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, ই সমান তোমার কাছে মান আছে কত 10 ভোল্ট পার মিটার, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। আর একটা তোমাকে দিয়েছে রেজিস্ট্যান্স আর সমান হচ্ছে 10 ওহম, তোমাকে লাগবে আই, তাহলে আই সমান তাহলে কত হচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, তার আই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভি বাই আর করো, তাহলে তোমাকে ভি ইজ ইকুয়ালস টু আমরা কত জানি ইকুয়েশন আই আর, তাহলে আই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে ভি বাই আর, আর ভি ইকুয়ালস টু আমি জানি কত ই ইন্টু এল। হ্যাঁ, এল এর মান কি দিয়েছে তোমাকে, দিয়ে দিয়েছে তো, হ্যাঁ হয়ে গেল। তাহলে ভি ইজ ইকুয়াল টু ই এল বাই আর, চলো মানটাকে বসিয়ে দাও এখানে। তাহলে আই সমান তাহলে কত হচ্ছে তোমার ই এল বাই আর ডিভাইডেড বাই, তাহলে তোমার কত আসছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ই এর মান বসিয়ে দাও, ই এর মান হচ্ছে কত 10, এল এর মান কত 10, আর এর মান কত 10, সবটির মান 10 দিয়েছে, আর তোমাকে পাইয়ের মান পাই থাকলো, আর রেডিয়াসের মানটা কত ওই যে 10⁻² বাই রুট ওভার পাই, তার হোল স্কোয়ার করবে মানে 10⁻⁴ হয়ে যাবে, আর রুট ওভার পাইটা শুধু পাই থাকবে, তাহলে 10⁻⁴ বাই পাই, এটা কেটে গেল, 10 কেটে গেল, তাহলে আমাদের ফাইনালি পড়ে থাকলো কত 10/10⁻⁴, তাহলে 10⁵ অপশন যেটা আছে সেটা অ্যান্সার হবে, ডি নাম্বার অপশন ইজ রাইট। এটা কততে এসছে, এটা এসছে তোমার নিট, এটা কততে এসছে কোশ্চেনটা নিট 2022 এই সালের কোশ্চেন, খুব ভারী কোশ্চেন আছে, কিছুই তো নেই। আমি কি বললাম যে এই টপিকস পড়ার পর কোনো কোয়েশ্চেন তোমার হবে না এমনটা আমার মনে হচ্ছে না, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন দাও। এর আগে যেটা করালাম সেটা হচ্ছে যেই মেন্সের কোয়েশ্চেন 2024 সালে। নেক্সট তোমরা দেখো ওরা একটা বলেছে যে কালাম ম্যাচিং করতে বলেছে, ড্রিফট ভেলোসিটি, দেখো কালাম ম্যাচিং দিয়েছে ওরা, চলো আমরা দেখে নিচ্ছি কালাম ম্যাচিং দিক আর যেটাই দিক না কেন, ড্রিফট ভেলোসিটি এ দিয়েছে ওরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বি নাম্বার দিয়েছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। সি নাম্বার দিয়েছে রিল্যাক্সেশন পিরিয়ড। পিরিয়ড তারপর হচ্ছে কারেন্ট ডেনসিটি, ডি নাম্বার দিয়েছে কি কারেন্ট ডেনসিটি। এবার ওরা এখানে দিয়ে রেখেছে মানে এটা এ বি সি আর এখানে পি দিয়েছে, পি দিয়েছে এম বাই এন ই স্কোয়ার রো, কিউ এ দিয়ে রেখেছে এন ই ইন্টু ভিডি, আর এ দিয়েছে ই ইন্টু ই টাউ বাই এম, টাউ ই ইন্টু ই বাই এম, এটা দিয়েছে ওরা। এস এ দিয়েছে ই বাই জে। ওরা বিভিন্ন অপশান দিয়েছে, এটা তোমাকে 2021 সাল, এটা তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে নিট
2021 এই কোয়েশ্চেনটা। ওরা 4টা অপশন দিয়েছে, মানে কে কার সাথে ম্যাচিং হবে, অপশনগুলো উলটপালট করে দিয়ে দেওয়া হয়েছে ওদের। এ এর সাথে আর, বি এর সাথে কিউ, সি এর সাথে এস, ডি এর সাথে পি, এরকম করে অপশন দিয়েছে। আমরা আর এটা দেখাচ্ছি না, আমরা টোটাল আমাদের সলিউশনটা দেখিয়ে দিচ্ছি কার সাথে ম্যাচিং হবে, বা তোমাকে আমি দেখিয়েও দিচ্ছি। আচ্ছা করে দেখে দেখো, ড্রিফট ভেলোসিটি আমাকে বলতে চাইছে। দেখো তো, ড্রিফট ভেলোসিটি ভিডি সমান আমি কত জানি, আমার একটা ইকুয়েশনই আছে, ড্রিফট ভেলোসিটি সমান হচ্ছে টাউ ই ইন্টু ই বাই এম। এটা ইকুয়েশন আমি প্রমাণই করেছি ডিরেক্টলি। দেখো ওই যে ড্রিফট ভেলোসিটি সমান টাউ ই ইন্টু ই বাই এম, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এ এর সাথে কে মিলছে, আর, মিলে গেল। দ্বিতীয়টা কথা হচ্ছে রিল্যাক্সেশন পিরিয়ড। রিল্যাক্সেশন পিরিয়ড যদি আমি বার করি, তো সেটা আমাকে বার করতে হবে। তার আগে ইলেকট্রিক রেজিস্টিভিটি যদি আমি বার করি, ইলেকট্রিক রেজিস্টিভিটি বা রিল্যাক্সেশন পিরিয়ড যদি বার করি, তো তুমি রিল্যাক্সেশন পিরিয়ড কিভাবে বার করবে? রিল্যাক্সেশন পিরিয়ড যদি বার করতে চাও, তাহলে দেখো আমি কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। যে ইলেকট্রিক রেজিস্টিভিটি যদি বার করি, রেজিস্টিভিটি বলতে কি বোঝায় বলো তো? রোধাঙ্ক। তো রোধাঙ্কের ইকুয়েশন কি আছে? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। রোধাঙ্ক ওখানে দেখো তো এম বাই এন ই স্কোয়ার ইন্টু টাও আছে, এরকম ইকুয়েশন। টাও এটা এসছে, তাহলে টাউ ইজ ইকুয়াল টু যদি আমি বার করি এম বাই এন ই স্কোয়ার ইন্টু রো, চলে এসছে তো একটা, এমনি এমনি বেরিয়ে গেল। দেখো এই কোয়েশ্চেনগুলো শুধু প্রুভ করো। আমরা জানি যে রেজিস্টিভিটি অর্থাৎ ইলেকট্রিক রেজিস্টিভিটি রো সমান, আমরা একটা জিনিস জানি, ওই যে দেখো রো সমান আমার বার করা আছে যে এম বাই এন ই স্কোয়ার ইন্টু টাউ। তাহলে এখান থেকে এই টাউটা তো রিল্যাক্সেশন টাইম, তাহলে টাউ সমান তাহলে কত আছে দেখো তো, এম বাই এন ই স্কোয়ার ইন্টু রো। এম বাই এন ই স্কোয়ার ইন্টু রো, এই যে একটা মান দেখতে পাচ্ছ, তার মানে রিল্যাক্সেশন টাইমের সাথে এটা ম্যাচিং হচ্ছে। দুটো পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি লাগবে, তাহলে কারেন্ট ডেন্সিটি দেখে নিচ্ছে, বাকিটা আমি ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বার করে নেব। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি যদি বার করতে চাও, তাহলে রো ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে কত, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে রো ইজ ইকুয়াল টু, তুমি যদি বার করতে চাও রেজিস্টিভিটি যদি আমি বার করে দিই, যদিও করা যাবে, তাহলে আমি একটা জিনিস বের করে নিচ্ছি। দেখো যে কারেন্ট ডেন্সিটি যদি বার করতে চাই, কারেন্ট ডেন্সিটি তাহলে হচ্ছে জে ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আই বাই এ। তাহলে আই সমান হচ্ছে এন ই এ ইন্টু ভিডি ডিভাইডেড বাই এ। তাহলে এ ক্যান্সেল আউট, তাহলে হচ্ছে এন ই ইন্টু ভিডি। এরকম কোনো অপশান আছে দেখো তো, জে সমান এন ই ইন্টু ভিডি, এই যে একটা অপশান আছে, মিলে গেল। তাহলে বাকিটা নিশ্চয়ই মিলবে। তাহলে ইলেকট্রিক রেজিস্টিভিটি সমানই তাহলে কত হচ্ছে ই বাই জে। ইলেকট্রিক রেজিস্টিভিটি যদি আমরা করি, তাহলে আর ইজ ইকুয়াল টু, চলো তাহলে ইলেকট্রিক রেজিস্টিভিটি বার করি, তাহলে রো ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, ইলেকট্রিক রেজিস্টিভিটি হচ্ছে রো এর মানটা, তাহলে আমরা যদি বার করি, দেখো যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তার মানে আমরা আর সমান কত বুঝি বলো তো, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে কত আই আর, তাহলে এখানে আর সমান তাহলে কত হচ্ছে ভি বাই আই। ভি বাই আই সমান হচ্ছে তাহলে কত বলো তো, রো ইন্টু এল বাই তাহলে কত ইয়ে। তুমি দেখো ভি সমান আবার আমরা কত জানি, তুমি একটা জিনিস দেখো, ভি সমান ইএল, কারণ ইএ কনভার্ট করতে হবে সেজন্য। তাহলে ভি সমান কত বলো ইএল, তাহলে আমি এখানে লিখতে পারি ই ইন্টু এল বাই তাহলে কত হচ্ছে আই ইজ ইকুয়াল টু রো ইন্টু তাহলে এল বাই এ। তাহলে এখান থেকে তুমি দেখো যে এল আর এল ক্যান্সেল আউট, তাহলে আমাকে রেজিস্টিভিটি চেয়েছে তাই না, রেজিস্টিভিটি মানে রো, রো সমান তাহলে কত পাচ্ছি ই ইন্টু এ বাই আই পাচ্ছি, আই বাই ই ইন্টু এ পাচ্ছি। তাহলে কর্নার গুণ করো, তাহলে রো ইন্টু এ ইন্টু ই, তাহলে রো ইন্টু এ ইন্টু ই ইকুয়ালস টু হচ্ছে আই। তাহলে রো সমান তাহলে কত হচ্ছে আই বাই এ ইন্টু ই। তাহলে রো সমান আমার কাছে আসছে কত আই বাই এ ইন্টু ই। তাহলে এবার তুমি দেখো, তাহলে আই সমান তাহলে কত হচ্ছে বলো তো, আমরা তো কারেন্ট ডেন্সিটি জে সমান তো আমরা জানি আই বাই এ, তাহলে আই সমান তাহলে কত পাবো জে ইন্টু এ। তাহলে এখানে তুমি আই এর জায়গাতে মান বসাও, তাহলে জে ইন্টু এ ডিভাইডেড বাই এ ইন্টু ই, তাহলে এটা কেটে গেল, সমান হচ্ছে জে বাই ই। তোমাকে তো বললাম বাকিটি মিলেছে মানে ওটাও মিলবে। তাহলে তুমি এটা সমান কত পেলে, তাহলে এটা সমান লাস্টেরটা পেলে। তাহলে তোমার ম্যাচিং কোনটা অপশন দেখছে দেখো, আমি করেও দিয়ে দিলাম। তাহলে ম্যাচিং হচ্ছে অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের কার সাথে কার আসছে, কালাম ম্যাচিং এর অ্যান্সার হবে এ এর অ্যান্সারটা কে, দেখো পাশে লিখে দিচ্ছি আমি এভাবে, এ এর অ্যান্সার হচ্ছে কে আর, বি এর অ্যান্সারটা কে হচ্ছে, তাহলে দেখো তো বি এর অ্যান্সারটা হচ্ছে এস। তারপরে তুমি দেখো সি এর অ্যান্সারটা কে হচ্ছে, দেখো তো পি।
আর বি এর অ্যান্সারটা কি হচ্ছে দেখো কিউ, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। যে যেটাই বলুক দরকার নেই, এটা হচ্ছে নিট 2021। পড়ানোর বাইরে কোনো কোয়েশ্চেন পাচ্ছ? কোনো কোয়েশ্চেন হবে। এবার নেক্সট একটা কোয়েশ্চেন যদি তুমি দেখতে চাও, ওরা দিয়েছে দেখো একই রকম কোয়েশ্চেন 2020-তে কোয়েশ্চেনটা দিয়েছে যে এ চার্জড পার্টিকেল হ্যাভিং ড্রিফট ভেলোসিটি, মানে ভিডির মান দিয়ে দিয়েছে, মানে এ চার্জড পার্টিকেল মানে বলছে কি যে এ চার্জড পার্টিকেল হ্যাভিং এ ড্রিফট ভেলোসিটি কত নিয়ে যাচ্ছে? 7.5 ইন্টু 10⁻⁻4, 7.5 ইন্টু 10⁻⁻4 এতটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড কনভার্টেডে। ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, তাহলে বলছে কি যে ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ওরা বলছে কত 3 ইন্টু 10⁻⁻10, 3 ইন্টু 10⁻⁻10 ভোল্ট পার মিটার, এতটা দিয়েছে। হ্যাজ এ মোবিলিটি ইন, বের করো, হ্যাজ এ মোবিলিটি ইন মানে এসে এককে বের করতে বলেছে, হ্যাজ এ মোবিলিটি ইন এসআই ইউনিট, এটাতে ওরা বলছে তুমি বের করো মোবিলিটি ইন এসআই ইউনিট। তাহলে ওরা এ নাম্বার অপশান দিয়েছে, দেখো অপশানগুলো দিয়েছে 2.25 ইন্টু 10⁻15, 10⁻15, বি নাম্বার অপশান দিয়েছে ওরা 2.5 ইন্টু 10⁻6, 2.5 ইন্টু 10⁻6, হ্যাঁ এসআইতে বার করতে বলেছে 2.5 ইন্টু 10⁻6, 2.5 ইন্টু 10⁻6, ডি নাম্বার অপশান হচ্ছে ওরা যেটা দিয়েছে 2.25 ইন্টু 10⁻15, 2.25 ইন্টু 10⁻15, কোনটা অ্যান্সার হবে? তোমরা দেখবে যে আমাদের যে কোয়েশ্চেনটা দিল ওরা, হ্যাঁ আমাদের যে কোয়েশ্চেনটা দিল আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে ওরা বলছে মোবিলিটি বের করো। তাহলে মোবিলিটি বের করার সূত্র কি আছে দেখো তো, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিডি বাই ই, তাহলে ভিডি বাই তাহলে কত হচ্ছে ই। তোমাকে সবকিছু মান দিয়েছে, তুমি বসালে অ্যান্সার পেয়ে যাবে। আমি এটা করে দিলাম না, তোমরা হোম টাস্ক করবে, এটা অ্যান্সার হওয়া উচিত, এটাই হবে আশা করছি। তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, হ্যাঁ সূত্রে বসালে অ্যান্সার চলে আসবে। মোবিলিটির ইকুয়েশন আমি শিখিয়ে দিয়েছি, মোবিলিটি মিউ ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভিডি বাই ই, সেই মানটা শুধু বসিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে। এইরূপভাবে তোমার যতগুলো কোয়েশ্চেন আছে তোমার কোনো কোয়েশ্চেন অসুবিধে হবে না। দিয়েছে ওরা বলছে দ্য মিন ফ্রি পাথ অফ ইলেকট্রন, মিন ফ্রি পাথ মানে যেটাকে আমরা ল্যামডা দিয়ে চিহ্নিত করেছিলাম ক্লাস 11, বা তুমি যেটা বলতে পারো মানে দূরত্ব, ডিস্টেন্সটা, গড় যে দূরত্ব, ইন এ মেটাল, মিটে গেছে একটু, মেটাল ইজ এত মিটার, মানে তার মেন ফ্রি পাথ যে ডিস্টেন্সটা সেটা দিয়ে দিয়েছে এত। দ্য ইলেকট্রিক ফিল্ড হুইচ ক্যান গিভস, মানে একটা ইলেকট্রিক ফিল্ড যেটা দিতে পারে, বলছে ইন এ অ্যাভারেজ এনার্জি, কতটা অ্যাভারেজ এনার্জি দিচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, 2 অ্যান ইলেকট্রনস ইন দ্য মেটাল, মানে একটা ধাতুতে যে ইলেকট্রন রয়েছে তাকে অ্যাভারেজ যে এনার্জিটা দিতে পারছে সেটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, উইল বি ইন ইউনিট ভোল্ট পার মিটারে কত হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে বলতে চেয়েছে ওরা, ইলেকট্রিক ফিল্ডটা বের কর। ওরা বলেছে দেখো যে তোমাকে টোটাল যে মেন ফ্রি পাথ অর্থাৎ যে গড় মুক্ত পথ, এটা ক্লাস 11-এ গ্যাসের যে গতিতত্ত্ব সেখানে আমরা গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে চিহ্নিত করে এসেছিলাম। গড় মুক্ত পথ অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রনগুলো মোট যতটা সংঘর্ষ খাচ্ছে বা মোট যতগুলো ধাক্কা খাচ্ছে, তাহলে মোট ধাক্কা বাই মোট সময়, তাহলে ডিভাইড করলে যেটা আমরা পাই সেটাকে বলা হয় গড় দূরত্ব বা মেন ফ্রি পাথ বলা হয়, যেটাকে আমরা মুক্ত পথ বলি, মানে দুটি সংঘর্ষের মধ্যবর্তী স্ট্রেট লাইনকে বলা হয় মুক্ত পথ। এবং টোটাল ধাক্কা এবং তাকে যদি মোট মানে টোটাল যে কত দূরত্ব অতিক্রম করেছে এবং মোট ধাক্কার সংখ্যা দিয়ে ভাগ করলে সেটাকে আমরা পাবো গড় মেন ফ্রি পাথ, বা সোজা কথা ল্যামডা দিয়ে আমরা চিহ্নিত করি, ব্যাস। এটার মান বলে দিয়েছে 4 × 10⁻⁻8 দিয়ে বলেছে দ্য ইলেকট্রিক ফিল্ড ক্যান গিভস, মানে বলছে একটা ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাভারেজ এতটা শক্তি দিচ্ছে একটা ধাতুর ইলেকট্রনকে, তাহলে সে ইলেকট্রিক ফিল্ডটা কত বলছে, কত ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা জানি দেখো যে এনার্জি সমান আমরা জানি কত বলতো, বল ইন্টু সরণ, তাহলে এনার্জিটা কত ইলেকট্রন ভোল্ট দিয়েছে দেখো তো, 2 ইলেকট্রন ভোল্ট দিয়েছে। বল সমান কত, কে বলটা প্রয়োগ করেছে,
কে এনার্জিটা দিয়েছে। আচ্ছা দেখো তো, যে শক্তি দিবে সে তো বল প্রয়োগ করবে। আমি যদি কোথাও শক্তি দিই তাহলে আমি বল প্রয়োগ করছি, তাহলে এই শক্তিটা কে প্রোভাইড করেছে রে বাবা? শক্তিটা এই যে 2 ইলেকট্রন ভোল্ট, এই শক্তিটা কে প্রয়োগ করেছে? তাহলে প্রয়োগ করেছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে যে প্রয়োগ করেছে তারই বল, তারই সরণ। তাহলে ইলেকট্রিক ফিল্ড জনিত বল সেটা আমরা জানি কত, কিউ ইন্টু ই। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফোর্স, আমি সেকেন্ড লেকচারে বলেছিলাম। তাহলে এখানে আমি বলবো কত, যে বলটা তাহলে তোমার কত হচ্ছে, কিউ ইন্টু ই, তাই না? তাহলে কিউ ইন্টু ই, এটা ইন্টু সরণটা তাহলে কত হচ্ছে বলো তো? সরণটা হচ্ছে আমার টোটাল ল্যামডা পরিমাণ সরণ হয়েছে। তাহলে ই আর ই চলে গেল, ই আর ই চলে গেল। ওরা চেয়েছে কি বলো তো? আচ্ছা, কিউ ইন্টু ই হবে ইলেকট্রিক ফিল্ড ফোর্স, কিউ ইন্টু ই, সরি, কিউ ইন্টু ই হবে, এখানে কিউ ইন্টু ই হবে। তাই তো বলছি। তাহলে কিউ বলতে কে? এখানে ইলেকট্রনীয় চার্জ। কিউ বলতে এখানে ইলেকট্রনীয় চার্জ, এখানে কাটবো না, একটু পরে কাটবো। কিউ বলতে এখানে কার চার্জের কথা বলছে? একটা ইলেকট্রনকে বলেছে ওরা। তাহলে কিউ এর জায়গায় আধানটাতে কে বসবে? ইলেকট্রন। তাহলে ইন্টু ই ইন্টু ল্যামডা, এটা আসবে। তাই তো বলছি 2 ইন্টু ইভি। এবার ই ক্যান্সেল আউট, তোমাকে লাগবে কার? ই এর মান। তাহলে ই সমান তাহলে কত হচ্ছে? 2/λ। 2/λ মান বসাবে, যেটা অ্যান্সার আসবে সেটাই। এটা তোমাদের অ্যান্সার আসা উচিত বা এটাই আসবে, 5 × 10⁷। দেখো, এটাও একটা নিটের কোশ্চেন। তাহলে এতগুলো কোশ্চেন করালাম, নিট, যেই মেন্স এবং বোর্ড, কোনো কোশ্চেনই তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। সোজা কথা এখানে যেটুকু মাথায় রাখবে, যে তোমাকে বলেছে যে একটা মেন ফ্রি পাথ ল্যামডার মান তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে ওরা বলেছে যে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাভারেজ এতটা পরিমাণ শক্তি দিতে পারছে, এনার্জি দিতে পারছে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা কত? তাহলে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যে শক্তি দিচ্ছে, তাহলে শক্তি সমান হচ্ছে, বা শক্তি বা কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, লিখলাম। তাহলে কে শক্তিটা প্রয়োগ করছে রে বাবা? ইলেকট্রিক ফিল্ড। তো ওই কতটা ইলেকট্রিক ফিল্ড সেটা জানতে চেয়েছে। তাহলে যে শক্তি দিচ্ছে তার বল কিন্তু তার দরুন সরণ, তাহলে তার দরুন যে সরণ সেটা হচ্ছে ল্যামডার মান বলে দিয়েছে ওরা। এবং সে যে পরিমাণ বল প্রয়োগ করতে পারে, একটা ইলেকট্রিক ফিল্ড যে পরিমাণ বল প্রয়োগ করতে পারে সেটা হচ্ছে কিউ ইন্টু ই পরিমাণ, কিউ ইন্টু ই পরিমাণ। তাহলে এই কিউ বলতে কে? চার্জ বা আধান। এখানে কোন আধানের কথা বলেছে? ইলেকট্রন। তার জন্য কিউ এর জায়গায় শুধু বসেছি ই, বাকিটুকু ক্যালকুলেশন করলাম। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা ভালোভাবে দেখলে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এরকম ক্লাস যদি তোমরা রেগুলারলি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার ফিজিক্স চ্যানেল বা এমআর স্যারের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।